ওয়েলকাম সকলকে আমাদের এই ক্লাসটাতে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের যে থার্ড চ্যাপ্টারটা রয়েছে জৈবনিক প্রক্রিয়া। এই জৈবনিক প্রক্রিয়ার বিভিন্ন রকম পার্টে ভাগ আছে। প্রথম যে পার্টটা আছে সালোক সংশ্লেষ, সেকেন্ড যে পার্ট রয়েছে খনিজ পুষ্টি, থার্ড পার্ট হচ্ছে বাষ্পমোচন, ফোর্থ পার্টটা রয়েছে জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন, শ্বসন, পুষ্টি, সংবহন এবং অবশেষে রেচন। এই এতগুলো টপিককে আমরা দুটো পার্টে ভাগ করব। এই যে ক্লাসটা এটা মেনলি ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টটাতে আলোচনা করা হবে সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ পদার্থ, খাদ্য, গ্যাসের পরিবহন, আর পারলে হয়তো শ্বসন ও পুষ্টিটা কমপ্লিট করা হবে। তো প্রথম যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষ শব্দটি প্রথম কোন বিজ্ঞানী প্রচলন করে? না, বিজ্ঞানী চার্লস বার্নেস প্রথম সালোক সংশ্লেষ শব্দটি প্রচলন করে। পরের যে কোশ্চেনটা রয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এখানে সূর্যের হচ্ছে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। পরের যে কোশ্চেনটা কি, সালোক সংশ্লেষ কাকে বলে? সালোক সংশ্লেষ কি হয় না, সূর্যরশ্মির সাহায্যে সবুজ উদ্ভিদ তার পাতায় খাদ্য তৈরি যে করে, সেই খাদ্য তৈরি করার প্রসেসটাকে বলা হয় সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। তাহলে পরীক্ষার খাতায় কী লেখা যাবে না, যে শারীরবৃত্তীয় উপচিতিমূলক প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় গ্লুকোজ বা শর্করা উৎপন্ন হয় এবং উপজাত বস্তু হিসাবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে আমরা সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস বলবো। উপচিতিমূলক প্রক্রিয়া এই জন্য বলবো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যেহেতু নতুন পদার্থ উদ্ভিদ দিয়ে সংশ্লেষিত হচ্ছে, তাই সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে আমরা উপচিতিমূলক বিপাক্রিয়া বলবো। এবং জল উদ্ভিদ মূলরম দ্বারা শোষণ করে এবং কার্বন ডাইঅক্সাইড কী করতেছে, পরিবেশ থেকে শোষণ করতেছে। শোষণ করে পাতায় উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে গ্লুকোজ তৈরি করে। এই গ্লুকোজকে আমরা শর্করা নামেও চিনব। এবং গ্লুকোজের মধ্যে তিনটা এলিমেন্ট থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কত উন্নতে 6, 12, 6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। এই গ্লুকোজ উৎপন্ন হয় এবং কি উপজাত বস্তু হিসাবে কি হয়, অক্সিজেন তৈরি হয় এবং জলীয় বাষ্প তৈরি হবে। জলীয় বাষ্প তৈরি হওয়ার জন্য কি, গাছের নিচে দাঁড়ালে আমরা ঠান্ডা অনুভব করি, এই উপজাত বস্তু হিসাবে জলটা নির্গত করে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই বলা হয় ফটোসিনথেসিস। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, সালোক সংশ্লেষের স্থান কোথায়? সালোক সংশ্লেষের স্থান হলো সবুজ পাতার মেসোফিল কলায়। এছাড়াও সবুজ বর্ণের বীতীয় পাপড়িতে সালোক সংশ্লেষ হয়ে থাকে। সালোক সংশ্লেষ অঙ্গাণুর নাম কি? সালোক সংশ্লেষের অঙ্গাণুর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ছবি আছে যেটা পরবর্তীকালে আমরা আলোচনা করব। পরের যে কোশ্চেনটা রয়েছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত বস্তু হিসাবে উৎপন্ন অক্সিজেনের উৎস কী? না, অক্সিজেনটা মেনলি আসে জল থেকে। এটা দিয়ে এমসিকিউ আসে, উপজাত বস্তু হিসাবে যে অক্সিজেন উৎপন্ন হয় সেটা কোথা থেকে আসে? জল থাকবে, কার্বন ডাইঅক্সাইড থাকবে, সূর্যরশ্মি থাকবে, আর একটা অপশান ডি যা কিছু লাগিয়ে দিতে পারে। বাট এই অক্সিজেনটা আসে সেটা হচ্ছে জল থেকে আসে। পরে যে কোশ্চেনটা রয়েছে, সালোক সংশ্লেষে প্রয়োজনীয় উপাদানগুলি কী কী? সালোক সংশ্লেষ সংঘটিত হতে গেলে যে যে উপাদানগুলি প্রয়োজন হয় সেগুলো হচ্ছে জল, কার্বন ডাইঅক্সাইড, CO2, সূর্যালোক, সূর্যরশ্মির মেনলি ফোটন কণা যে থাকে, সেই ফোটন কণাটা হচ্ছে সালোক সংশ্লেষে সাহায্য করে। ফোর্থ যে উপাদান রয়েছে সেটা হচ্ছে ক্লোরোফিল। এই 4টা উপাদান সালোক সংশ্লেষ হতে প্রয়োজন। পরের যে কোশ্চেনটা রয়েছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় CO2 এবং ক্লোরোফিলের ভূমিকা কী কী? CO2-র ভূমিকা, যেহেতু গ্লুকোজের সংকেত কি CHO 6, 12, 6। অণুর কার্বন ও অক্সিজেনের উৎসরূপে কাজ করে কি, কার্বন ডাইঅক্সাইড। এবং ক্লোরোফিলের যে ভূমিকাটা রয়েছে, সূর্যরশ্মির ফোটন কণা আবদ্ধ করে, সৌরশক্তিকে রাসায়নিক শক্তি থেকে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং জলকে H+ ও H আয়নে বিশ্লিষ্ট করতে সাহায্য করে। জলের সংকেত কি H2O, জল ভেঙে কি তৈরি করে, H+ আয়ন এবং OH- আয়ন উৎপন্ন করে। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যরশ্মি কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরের যে কোশ্চেনটা রয়েছে, কোন বর্ণের আলোতে সালোক সংশ্লেষের হার দ্রুত হয়?
সালোক সংশ্লেষ দ্রুত হয়, এটা লাল ও নীল বর্ণের আলোতে সালোক সংশ্লেষ দ্রুত হয়। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে ফটোসিনথেসিস ফসফোরাইলেশন কাকে বলে? সালোক সংশ্লেষের সময় এডিপির সঙ্গে অজৈব ফসফেট, যেটাকে পিআই দিয়ে ডিনোট করা হয়, যুক্ত হয়ে এটিপি উৎপন্ন হয়, তাকে বলা হয় ফটোসিনথেসিস ফসফোরাইলেশন। এখানে আমরা তিনটা নতুন টার্ম পড়েছি, এডিপি, অজৈব পিআই এবং এটিপি। এদের পুরো নাম আমাদের জানতে চাওয়া হয়। এডিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ডাইফসফেট, এবং এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ডাইফসফেট অর্থাৎ এডিপির সঙ্গে অজৈব পিআই বা অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। এই এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। কেন? উদ্ভিদদের যে আমরা পরবর্তীকালে আলোচনা করব অন্ধকার দশা যে সংঘটিত হয়, সেই অন্ধকার দশা সংঘটিত হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি এই এটিপি সরবরাহ করে, তাই জন্য এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। পরের যে কোশ্চেনটা রয়েছে সালোক সংশ্লেষীয় রঞ্জক পদার্থের নাম কি? সালোক সংশ্লেষীয় রঞ্জক পদার্থের নাম হবে ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েডস অর্থাৎ ক্যারোটিন ও জ্যান্থোফিল নিয়ে তৈরি। ক্যারোটিন যেটা হচ্ছে কমলা বর্ণের জন্য দায়ী এবং জ্যান্থোফিল যেটা হচ্ছে হলুদ বর্ণের জন্য দায়ী। এই ক্যারোটিন ও জ্যান্থোফিল এখানে না লিখলেও হবে। সালোক সংশ্লেষীয় রঞ্জক পদার্থের উদাহরণ হবে ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েডস। সালোক সংশ্লেষ যে পদ্ধতি দুটা ভাবে হয়, একটা সূর্যালোকের উপস্থিতিতে যেটাকে বলে আলোক দশা এবং সূর্যের অনুপস্থিতিতে যেটাকে বলে অন্ধকার দশা। এই আলোক দশা আর অন্ধকার দশা কোথায় হয় না, আলোক দশাটা সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের গ্রানায় এবং অন্ধকার দশা সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। পরের যে কোশ্চেনটা রয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া একটি জারণ বিজারণ প্রক্রিয়া। জারণ কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয় তাকে বলবো জারণ, বা যে রাসায়নিক বিক্রিয়ায় হাইড্রোজেনের বর্জন হয় তাকে বলবো জারণ। বিজারণ কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন পালিয়ে যায় বা হাইড্রোজেন যুক্ত হয় তাকে বলবো বিজারণ। এটা হচ্ছে বেসিক ইনফরমেশান। সেই রকমই সালোক সংশ্লেষের যে বিক্রিয়া সেটা কিভাবে হয়? 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জল, সূর্যরশ্মি এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়। গ্লুকোজের সংকেতটা খুবই ইম্পর্টেন্ট, CHO 6 12 6 এবং 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়। এখানে কার্বন ডাইঅক্সাইড থেকে যখন গ্লুকোজ তৈরি হয় তখন কি হাইড্রোজেনের সংযোজন ঘটছে, হাইড্রোজেনের সংযোজন হওয়ার ফলে এটি একটি বিজারণ হচ্ছে। এবং 12 অণু জল থেকে যখন অক্সিজেন তৈরি হয়েছিল তখন কি হাইড্রোজেনটা পালিয়ে যাচ্ছে, হাইড্রোজেন পালিয়ে যাওয়াকে কী বলা হয়? জারণ বলা হয়। তাহলে জারণ বিজারণ একটা উদাহরণ হচ্ছে সালোক সংশ্লেষ, সেটা বিক্রিয়ার মাধ্যমে আমাদেরকে লিখে দেখাতে হবে। পরের যে কোশ্চেনটা রয়েছে সালোক সংশ্লেষের আলোক দশা কাকে বলে, এবং এই যে সালোক সংশ্লেষের প্রক্রিয়া এটা আলোচনা করতে বলছে। সালোক সংশ্লেষের আলোক দশা কাকে বলে? ক্লোরোপ্লাস্ট, আগেই বলেছি সালোক সংশ্লেষের আলোক দশা সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের গ্রানা। সংজ্ঞা কি? ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সক্রিয়তায় জলের আয়নীকরণ মানে কি H+ ও OH- আয়নে বিভক্ত হবে, সেটাই বলছে জলের আয়নীকরণ, O2 উৎপাদন এবং NADPH গঠন ও এটিপি সংশ্লেষ প্রক্রিয়াকে বলা হয় আলোক দশা। এখানে অনেক কিছু পড়েছি, NADPH এবং এটিপিটা আগেই বলেছি, মানে অ্যাডিনোসিন ডাইফসফেট এডিপির সঙ্গে অজৈব পিআই যুক্ত হয়ে এটিপি গঠন হয়। তবে এখানে যে নতুন NADPH গঠন হচ্ছে এটা পরবর্তীকালে আলোচনা করবো NADPHটা কি, বাট এখানে উৎপন্ন হয় অ্যাকচুয়ালি কী O2 NADPH এটিপি উৎপন্ন হয়। এই দশাকে বলা হয় আলোক দশা। আলোক দশার যে বিক্রিয়া সমূহ সেই বিক্রিয়াগুলা এখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে। প্রথমে হচ্ছে কি ক্লোরোফিলের সক্রিয়করণ। ক্লোরোফিল কি করে? সূর্যালোকের ফোটন কণা শোষণ করে সক্রিয় হয় এবং একটি ইলেকট্রন বাইরে বের করিয়ে দেয়। 2 নম্বর পয়েন্টটা রয়েছে কি জলের বিশ্লেষণ। সক্রিয় ক্লোরোফিল জলকে H+ ও OH- আয়নে বিভক্ত করে। জলের সংকেত কি H2O, সেটা সক্রিয় ক্লোরোফিল কী করতেছে H+ ও
ওএইচ মাইনাস আয়নে বিভক্ত করতেছে। থার্ড নম্বর যে স্টেপটা রয়েছে এনএডিপি গঠন। এনএডিপি গঠনে কি হয়, জলের যে H2O, এই H2Oটা ভেঙে কি হয় H প্লাস আয়ন। এই H প্লাস আয়ন কি হচ্ছে, পাতায় যে উপস্থিত NADP প্লাস এর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে, NADPH প্লাস H প্লাস আয়ন গঠন করবে। তাহলে NADPর পুরো নাম কি, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ভীষণই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এবং এই NADP প্লাস এটাকে বলা হয় হিল বিকারক। পরবর্তীকালে যে ফোর্থ যে স্টেপটা রয়েছে অক্সিজেন নির্গমন। তাহলে সক্রিয় ক্লোরোফিল যে জলের বিশ্লেষণ ঘটিয়ে H প্লাস এবং OH মাইনাস আয়নটা উৎপন্ন করছে, সেখানে যে OH মাইনাসটা সেটা কী করতেছে, ইলেকট্রন ত্যাগ করে OH মূলকে পরিণত হচ্ছে এবং 4টি OH পরস্পর যুক্ত হয়ে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন করতেছে। তাহলে OH মাইনাস যেটা কি একটা E মাইনাস মানে ইলেকট্রনের সিম্বল, একটা বর্জন করে OH-এ যুক্ত হচ্ছে এবং 4টা OH পরস্পর যুক্ত হয়ে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এই যে মিডিল যে 2H2O2 এটা না লিখলেও কোনো ক্ষতি নেই। পরের যে ফিফথ স্টেজটা রয়েছে ফসফোরাইলেশন। পাতায় সঞ্চিত রাসায়নিক পদার্থ এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট, যেটা অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি গঠন হয় এবং এই এটিপি থেকে পরবর্তীকালে অন্ধকার দশায় মানে অন্ধকার বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি এই এটিপি থেকেই সংগ্রহ করা হয়। তাহলে এই এটিপিকেই বলা হয় এনার্জি কারেন্সি। এই যে ফিফথ স্টেজ পর্যন্ত পড়েছি, এটা একটা ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে আমাদেরকে। তাহলে সূর্যরশ্মির ফোটন কণা ক্লোরোফিল শোষণ করতেছে, শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হচ্ছে। এই ক্লোরোফিল একটি ইলেকট্রন বর্জন করে কি হচ্ছে, মানে অ্যাডিনোসিন ডাইফসফেট এডিপি, যেটা অজৈব পিআইয়ের সঙ্গে যুক্ত হয়ে এটিপি গঠন করছে এবং এই উত্তেজিত ক্লোরোফিল জলকে H প্লাস এবং OH মাইনাস আয়নে বিভক্ত করতেছে। এই যে H প্লাস আয়ন যেটা NADP প্লাসের সঙ্গে যুক্ত হয়ে, NADP প্লাসকে বলা হয় হিল বিকারক। এই NADPর সঙ্গে যুক্ত হয়ে NADPH এবং H প্লাস আয়ন তৈরি করতেছে। অপরপক্ষে OH মাইনাস আয়ন একটা ইলেকট্রন বর্জন করে OH মূলকে পরিণত হচ্ছে এবং 4টা OH পরস্পর যুক্ত হয়ে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এটা গেল সালোক সংশ্লেষের আলোক দশা। পরবর্তীকালে যে দ্বিতীয় দশা অন্ধকার দশা, যেটা হচ্ছে আলোক দশার পরবর্তী স্টেপে হয়, সেই অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের কোথায় হয়, স্ট্রোমায় হয়। তাহলে প্রথম হচ্ছে অন্ধকার দশার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা দেখে নিচ্ছি। সালোক সংশ্লেষের দ্বিতীয় পর্যায়ে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে CO2 সংযোজনকে বলা হয় অঙ্গারত্বীকরণ এবং গ্লুকোজের উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় অন্ধকার দশা। এই অন্ধকার দশার অপর নাম হচ্ছে ব্ল্যাকম্যান বিক্রিয়া এবং অন্ধকার দশার যে বিক্রিয়ার ধাপগুলি প্রথম বর্ণনা করেন কেলভিন। আগের স্টেপে পড়েছিলাম আমরা, কেলভিন হচ্ছে অন্ধকার দশার যে বিক্রিয়ার ধাপগুলি প্রথম ধারণা দিয়েছিলেন। প্রথম যে স্টেপটা রয়েছে অঙ্গারত্বীকরণ। অঙ্গারত্বীকরণ কিভাবে হয়, বায়ুমণ্ডলের CO2 পাতায় অবস্থিত RUBPর পুরো নাম কি, রাইবিউলেজ বিসফসফেট এর সঙ্গে বিক্রিয়া করে ফসফোগ্লিসারিক অ্যাসিড PGA উৎপন্ন করে। এই ঘটনাকে বলা হয় অঙ্গারত্বীকরণ। এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 6 অণু RUBP যুক্ত হয়ে 12 অণু PGA উৎপন্ন হয়। তাহলে অন্ধকার দশায় প্রথম যে স্টেপটা অঙ্গারত্বীকরণ, এটা ভীষণই ইম্পর্টেন্ট, এটা আলাদাভাবে কোশ্চেন দিতে পারে, অর্থাৎ অঙ্গারত্বীকরণ কাকে বলে। তাহলে এই ডেফিনেশনটা লিখতে হবে। আবার অন্ধকার দশাটি সম্পূর্ণ ব্যাখ্যা করা, সেখানেও এই পয়েন্টটা লাগবে অঙ্গারত্বীকরণ। অঙ্গারত্বীকরণে কী হয়, 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 6 অণু RUBP যুক্ত হয়ে 12 অণু PGA উৎপন্ন হয়। এই শর্ট কোশ্চেনগুলো এভাবেই থাকবে। PGA সম্পূর্ণ নাম কি, RUBPর পুরো নাম কি, এইগুলা আসতে পারে পরীক্ষার জন্য, ভীষণই ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে স্টেপটা রয়েছে PGA উৎপন্ন, অর্থাৎ ফসফোগ্লিসারেলডিহাইড উৎপাদন। PGA
PGALD এলডি PGALD উৎপন্ন। এখানে PGALDর পুরো নাম কি? ফসফোগ্লিসারেলডিহাইড উৎপাদন। আলোক দশায় উৎপন্ন NADPH প্লাস হাইড্রোজেন ও ATP যা PGA এর সঙ্গে বিক্রিয়া করে PGALD তৈরি করে। এখানে PGALD এর পুরো নাম হচ্ছে ফসফোগ্লিসারেলডিহাইড সংশ্লেষিত হয়। থার্ড নম্বর যে স্টেপটা রয়েছে এই PGALD এর মাত্র 2 অণু পরিবর্তিত হয়ে কি হচ্ছে? 1 অণু গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। এটা গেল অন্ধকার দশার বিক্রিয়া স্টেপ। কেলভিন চক্রের বিক্রিয়াসমূহ এবং শক্তি সরবরাহকারী জৈব এবং উৎপন্ন পদার্থের নাম কি? মানে এই যে কেলভিন চক্র বিক্রিয়াটি হয়েছে, তাহলে বিক্রিয়ককে মানে কে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে? কার্বন ডাইঅক্সাইড এবং RUBP অংশগ্রহণ করেছে। এখানে আর লং কোশ্চেনগুলো মানে লং কোশ্চেন নয়, ফুল ফর্মগুলো আর বলছি না। রাইবিউলেজ বিস ফসফেট। এবং শক্তি সরবরাহকারী অণু কী হবে? ATP এবং NADPH, যেটা হচ্ছে কোথায় তৈরি হয়েছিল? আলোক দশায় তৈরি হয়েছিল ATP এবং NADPH। এবং উৎপন্ন পদার্থ কি কি উৎপন্ন হয়েছে? এখানে PGA উৎপন্ন হয়েছে, PGALD তৈরি হয়েছে এবং RUBP তৈরি হয়েছে। এই শর্ট কোর্স মানে এই যে ফুল নেম, এই ফুল নেমগুলো পরীক্ষায় খুব আসে। তাহলে জীবজগতে তারপরের যে কোশ্চেনটা রয়েছে, জীবজগতের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার গুরুত্ব আলোচনা করো। খাদ্য উৎপাদন। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে, যা সমস্ত প্রাণীজগৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই খাদ্যের উপর নির্ভরশীল। অর্থাৎ উদ্ভিদরা যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, সেই খাদ্যটাই কী করছে? পরবর্তীকালে তৃণভোজী প্রাণীরা সেগুলো গ্রহণ করতেছে এবং তার পরবর্তীকালে সেই তৃণভোজী প্রাণীকে আমরা বা মাংসাশী প্রাণীগুলো গ্রহণ করতেছে। আলটিমেটলি কি উদ্ভিদরা যে খাদ্য তৈরি করছে সেটা প্রত্যক্ষ হতে মানে ডাইরেক্টলি কেউ গ্রহণ করতেছে বা ইনডাইরেক্টলি এটা মাংসাশী প্রাণীদের কাছে আসতেছে, এটাই বলা হয়েছে। শক্তির উৎস। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে আবদ্ধ থাকে এবং এই শক্তি সমস্ত জীবজগতে শক্তির উৎস হিসাবে কাজ করে। থার্ড যে কোশ্চেনটা রয়েছে মানে থার্ড পয়েন্টটা রয়েছে, পরিবেশে O2 এবং CO2-র ভারসাম্য রক্ষা। এই প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে CO2 গ্রহণ করে নেয় এবং বিনিময়ে O2 পরিবেশে ফিরিয়ে দেয়। ফলে কি হয়? অক্সিজেন এবং CO2-র পরিমাণ কখনো কমে বা বেড়ে যায়নি, অর্থাৎ একই থাকে। অলরেডি আমাদের শেষ হয়ে গেছে সালোক সংশ্লেষের যে পার্টটা। দ্বিতীয় যে পার্টটা রয়েছে খনিজ পুষ্টি, খুবই ছোট্ট একদম। খনিজ পুষ্টির প্রথম কোশ্চেন কি? অতিমাত্রিক মৌল বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টসের এক্সাম্পল কি? ম্যাক্রো মানে কি? অতিমাত্রিক, মানে যে সকল মৌল উদ্ভিদ দেহে তুলনামূলক বেশি পরিমাণে উপস্থিত থাকে তাদেরকে বলা হয় অতিমাত্রিক মৌল। অতিমাত্রিক মৌলের উদাহরণ কি কি হবে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। পরের যে কোশ্চেনটা রয়েছে স্বল্পমাত্রিক মৌল বা মাইক্রোনিউট্রিয়েন্টস কাকে বলে, সঙ্গে হচ্ছে উদাহরণ। যে সকল মৌল উদ্ভিদ দেহে কম পরিমাণে উপস্থিত থাকে তাদেরকে বলা হয় স্বল্পমাত্রিক মৌল। স্বল্পমাত্রিক মৌলের উদাহরণ কী হবে? লোহা, ম্যাঙ্গানিজ, বোরন, তামা এবং মলিবডেনাম, সংকেত কি? MO। এই সাবজেক্টে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে মলিবডেনাম। পরীক্ষা এটাই থাকবে, নিচের কোনটি স্বল্পমাত্রিক মৌল? অপশান দিবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফোর্থ অপশানটা দিবে মলিবডেনাম। এইগুলো খুব কম দেয়, লোহা, ম্যাঙ্গানিজ, বোরন, তামা এইগুলো দিয়ে দেয়নি। মলিবডেনামটাই হচ্ছে MCQতে থাকে, তখন স্বল্পমাত্রিক মৌল হবে মলিবডেনাম, MO যেটার সংকেত। এই যে মাইক্রোনিউট্রিয়েন্টস এর উপাদান, এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট এটাকে অপর কী নামে ডাকা হয়? ট্রেস এলিমেন্ট নামে ডাকা হয়। পরের যে কোশ্চেনটা রয়েছে ক্লোরোফিল সংশ্লেষে সাহায্যকারী মৌলের নাম লেখো। সাহায্যকারী মৌলের নাম হবে ম্যাগনেসিয়াম। পর যে টপিকটা রয়েছে কি? বাষ্পমোচন বা প্রস্থিতন। বাষ্পমোচন বা প্রস্থিতনটা কি? সূর্যরশ্মির উপস্থিতিতে উদ্ভিদ তার পাতা বা কাণ্ডের মাধ্যমে যে জলীয় বাষ্পটা ত্যাগ করে সেই যে প্রসেস সেটাকেই বলা হয় বাষ্পমোচন। তাহলে ডেফিনেশান
পরীক্ষার খাতায় কি লেখা হবে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের অতিরিক্ত জল সূর্যালোকের উপস্থিতিতে বাষ্পাকারে উদ্ভিদের পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশে নির্গত হয় তাকে বলা হয় বাষ্পমোচন বা প্রস্বেদন। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, উদ্ভিদের বাষ্পমোচনের স্থান বা বাষ্পমোচন কয় প্রকার? বাষ্পমোচন 3 প্রকার। এক হচ্ছে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন, 2 হচ্ছে কিউটিকুলার বাষ্পমোচন, 3 হচ্ছে লেন্টিসেলীয় বাষ্পমোচন। তাহলে এই পত্ররন্ধ্রীয় বাষ্পমোচনটা কি না, যে পদ্ধতিতে উদ্ভিদের অতিরিক্ত জল পাতার মধ্যে উপস্থিত পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্রকে অপর নামে ডাকা হয় স্টোমাটা, এই স্টোমাটার মাধ্যমে জল যে বাষ্পাকারে নির্গত হয় এটাকেই বলা হয় পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন। এটা হচ্ছে পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্রটা খোলা এবং বন্ধ হয় তার সাইডে যে দুপাশে রক্ষীকোষের উপর, এই রক্ষীকোষটা চাইলেই বন্ধ করে দিতে পারে পত্ররন্ধ্রকে এবং রক্ষীকোষটা চাইলেই খোলা থাকতে পারে। দ্বিতীয় নম্বর যে বাষ্পমোচন, যেটা হচ্ছে ত্বকীয় বা কিউটিকুলার বাষ্পমোচন, যে পদ্ধতিতে উদ্ভিদের পাতা এবং কাণ্ডের বহিত্বক সংলগ্ন কিউটিকুলের সাহায্যে জল বাষ্পাকারে নির্গত হয় তাকে বলা হয় কিউটিকুলার বাষ্পমোচন। পরে যে বাষ্পমোচনটা রয়েছে সেটা হচ্ছে লেন্টিসেলীয় বাষ্পমোচন। লেন্টিসেলীয় বাষ্পমোচন কাকে বলে? যে পদ্ধতিতে উদ্ভিদের কাষ্ঠল, অপরিণত কাণ্ড ও ফলত্বকে উপস্থিত লেন্টিসেলের মাধ্যমে অতিরিক্ত জল বাষ্পাকারে নির্গত হয় তাকে বলা হয় লেন্টিসেলীয় বাষ্পমোচন। এই বাষ্পমোচন বিভিন্ন শর্তের উপর নির্ভরশীল। প্রথমে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেলে কি হয়, বাষ্পমোচনের হার বৃদ্ধি হয়। বায়ুর আর্দ্রতা মানে কি, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিতে, তাহলে বায়ু আর্দ্র থাকলে বাষ্পমোচনের হার কমে যায়। প্রবল বায়ু প্রবাহ হলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় এবং বাষ্পমোচনের হার কমে যায়। পরের যে কোশ্চেনটা রয়েছে, রাত্রিবেলা পত্ররন্ধ্র খোলা থাকে কোন উদ্ভিদে? রাইট অ্যান্সার হবে পাথরকুচি এবং ঘৃতকুমারী, যাদের হচ্ছে পত্ররন্ধ্র রাত্রিবেলা খোলা থাকে। এই যে সিম্বলগুলো ইউজ করা হচ্ছে এটা হচ্ছে আলাদা আলাদা কোশ্চেনের সিম্বল। তাহলে এই বাষ্পমোচনের তাৎপর্য বা গুরুত্ব কি? বাষ্পমোচনের উপকারী এবং অপকারী দুটাই ভূমিকা রয়েছে। তাহলে উপকারী ভূমিকা কি হবে? বাষ্পমোচনের জন্য জল বাইরে বেরিয়ে যায়, যার ফলে মূলরোম দ্বারা জল শোষণ ঘটে। এই মূল দ্বারা আমরা ছোটোবেলা থেকে শিখেছি, মূল দ্বারা হচ্ছে উদ্ভিদ জল সংগ্রহ করে, বাট মূলের মধ্যে আরও একটু ডিটেলসে যদি যাই, মূল নয়, মূলের শেষে যে মূল রোম আছে সেই মূল রোম দ্বারা অ্যাকচুয়ালি জলটা শোষণ হয়। সেকেন্ড নম্বর যে পয়েন্টটা রয়েছে, বাষ্পমোচনের জন্য পাতার উপরিতল শীতল থাকে। বাষ্পমোচনের ফলে উদ্ভিদের পাতায় জল সরবরাহ হতে থাকে, ফলে সালোক সংশ্লেষ সহজতর হয়। এবং বাষ্পমোচনের ক্ষতিকারক ভূমিকা কী? বাষ্পমোচনের হার বেশি হলে উদ্ভিদরা নিতিয়ে পড়ে এবং অবশেষে মারা যায়। বাষ্পমোচনের ফলে উদ্ভিদের বৃদ্ধি বা গ্রোথটা কমে যায়, এটা হচ্ছে বাষ্পমোচনের ক্ষতিকর প্রভাব। তারপরে যে কোশ্চেনটা রয়েছে, বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি, ব্যাখ্যা করো। কিভাবে বাষ্পমোচন একটা প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি হচ্ছে? বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে প্রয়োজনীয় জল বাইরে নির্গত হয়, ফলে কি হয়, গাছের মৃত্যু হয়। বাষ্পমোচনের ফলে রসপীতি চাপ কমে যাওয়ায় গাছের পাতা নিতে পড়ে। এটা এই জন্য, এই দুটা কারণের জন্য বাষ্পমোচনকে একটা প্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থ বলবো। আমরা অলরেডি আলোচনা করা হয়েছে সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি এবং বাষ্পমোচন। পরের যে টপিকটা রয়েছে জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন। তো প্রথমে উদ্ভিদের কোন কলার মাধ্যমে সংবহন হয়ে থাকে? সংবহন মানে কি, উদ্ভিদের যে মূল দ্বারা শোষিত জল সেটা পাতায় পৌঁছাচ্ছে, সেটা কার মাধ্যমে পৌঁছাচ্ছে? জাইলেমের মাধ্যমে। এবং পাতায় উৎপন্ন খাদ্য সারা উদ্ভিদে ছড়িয়ে দিতে হচ্ছে, সেটা কার মাধ্যমে? ফ্লোয়েম। তাহলে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, উদ্ভিদের কোন কলা সংবহনে সাহায্য করে? জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের মাধ্যমে কি হয়, মূল দ্বারা শোষিত জল পাতায় পৌঁছায় এবং পাতায় উৎপন্ন খাদ্য সেটা ফ্লোয়েমের মাধ্যমে সারা উদ্ভিদ দেহে ছড়িয়ে পড়ে। পরের যে কোশ্চেনটা রয়েছে, উদ্ভিদের কোষ থেকে কোষে পরিবহন ব্যাপনের ভূমিকা লেখো। ব্যাপনের ভূমিকা কি হবে না, গ্যাসীয় পদার্থের আদান প্রদান,
ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের O2 এবং CO2 গ্যাসের আদান প্রদান ঘটে। এটা অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, তাও এটা দেখে রাখতে পারো। খাদ্য পরিবহন, পাতায় উৎপন্ন খাদ্য ফ্লোয়েম কলার মাধ্যমে সমগ্র উদ্ভিদে ছড়িয়ে পড়ে। এখান থেকে শর্ট কোশ্চেন থাকবে, কোন কলার মাধ্যমে উদ্ভিদের খাদ্য সমগ্র উদ্ভিদে ছড়িয়ে পড়ে? উত্তর হবে ফ্লোয়েম কলার মাধ্যমে। ফুলের গন্ধ বিস্তার, সুগন্ধি ফুলের যে গন্ধ সেটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বায়ুতে ছড়িয়ে পড়ে। খনিজ লবণ সংগ্রহ, ব্যাপন ক্রিয়ার মাধ্যমে মাটি থেকে খনিজ লবণ মূলে প্রবেশ করে। এবং বর্জ্য পদার্থের অপসারণ, উদ্ভিদ কোষে উৎপন্ন বর্জ্য পদার্থগুলি ব্যাপন ক্রিয়ার মাধ্যমে কোষ থেকে অপসারিত হয়। তাহলে প্রত্যেকটা কোথায় ব্যাপন আছে, তাহলে এই ব্যাপন কাকে বলে? ব্যাপন কাকে বলে? আমরা যদি ঘরে ধূপ জ্বালি, সেই ঘরে মানে ধূপের যে ধোঁয়া সেটা কী হয়, চারদিকে ছড়িয়ে পড়ে। এই যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় ব্যাপন। ব্যাপন কাকে বলে? যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলি নিজস্ব গতিশক্তির জন্য বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে, সেই প্রক্রিয়াকেই বলা হয় ব্যাপন। আমরা যদি জলে এক ফোঁটা কালি ঢালি, তার সেই কালিগুলা কী হয়, বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, কি নিজস্ব গতিশক্তির জন্য। এই যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় ব্যাপন। পরের যে কোশ্চেনটা রয়েছে ভীষণই গুরুত্বপূর্ণ, উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতির নাম লেখো। নিষ্ক্রিয় পরিবহন এই জন্য বলছে, এই যে প্রক্রিয়াগুলো সংঘটিত হতে গেলে কোনো রকম এক্সটার্নাল শক্তির প্রয়োজন হয় না, এই জন্য বলা হয় নিষ্ক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহন কী কী হবে? উদ্ভিদের ব্যাপন এবং উদ্ভিদের অভিস্রবণ। অভিস্রবণটা কি না, উদ্ভিদের যে মূলরোম দ্বারা জলটা প্রবেশ করে, সেই জলটা প্রবেশ করে অভিস্রবণ প্রক্রিয়া। ব্যাপনে কী হয়েছিল, বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের দিকে এসেছিল। বাট অভিস্রবণে কী হয়, দুটা ভিন্ন ঘনত্বের দ্রবণ যদি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকে, তাহলে কম ঘনত্বের অণু বেশি ঘনত্বের দিকে প্রবেশ করবে। এটা হচ্ছে অভিস্রবণ। ব্যাপনের জাস্ট অপোজিট। এই অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় জল মাটি থেকে মূলরোমে প্রবেশ করে। এটা দিয়ে শর্ট কোশ্চেন আসতে পারে। কোন প্রক্রিয়ায় জল উদ্ভিদের মূলরোমে প্রবেশ করে? না কি হবে, অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায়, বা অভিস্রবণ লিখে দিলেও কোনো ক্ষতি হবে না। পরে যে কোশ্চেনটা ভীষণই গুরুত্বপূর্ণ, প্লাজমোলাইসিস কি? উদ্ভিদের কোষগহ্বর থেকে জল বেরিয়ে গিয়ে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে যায়। এই যে প্রসেস, এটাকেই বলা হয় প্লাজমোলাইসিস। পরের যে কোশ্চেনটা রয়েছে, উদ্ভিদের অভিস্রবণের গুরুত্ব আলোচনা করো। উদ্ভিদের জলের প্রবেশ, ওই যে বললাম অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদের জল মাটি থেকে মূলে প্রবেশ করে। এটা হচ্ছে এমসিকিউ এখান থেকে আসবে। পত্রন্ধ্র খোলা এবং বন্ধ, যেটা অভিস্রবণ দ্বারা হয়। এবং রসের উৎস, রস মানে কি মেনলি জল বা খনিজ লবণ জাইলেম ভাইকার মাধ্যমে ঊর্ধ্বমুখে যে পাতায় পৌঁছাচ্ছে, এটাকেই বলা হচ্ছে রসের উৎস। এবং মূলের বৃদ্ধি, মূলাগ্রে মানে মূলের যে অগ্রভাগে কোষের রসপ্রীতির চাপ মূলকে মাটি ভেদ করে যেতে সাহায্য করে। পরে যে কোশ্চেনটা রয়েছে, নিষ্ক্রিয় পরিবহনের উদাহরণ। আমরা উদ্ভিদের ব্যাপন আর অভিস্রবণ পড়েছি, তাহলে নিষ্ক্রিয় পরিবহন কাকে বলে? যে পরিবহন এটিপির অনুপস্থিতিতে অধিক ঘনযুক্ত মাধ্যম থেকে কম ঘনযুক্ত স্থানে অণু সঞ্চালনকে বলা হয় নিষ্ক্রিয় পরিবহন। এবং নিষ্ক্রিয় পরিবহনের উদাহরণ হবে ব্যাপন ও অভিস্রবণ। সক্রিয় পরিবহন কাকে বলে? যে পরিবহন এটিপির উপস্থিতিতে লবণের আয়নগুলি কম ঘনত্বযুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয়, তাকে বলা হয় সক্রিয় পরিবহন। পরের যে কোশ্চেনটা রয়েছে, রসের উৎস কাকে বলে? যে প্রক্রিয়ায় উদ্ভিদে এককোষী মূলরোম দ্বারা শোষিত জল ও খনিজ লবণ, শুধু জল শোষণ করে না মাটি থেকে, জলের সঙ্গে খনিজ লবণ মূল শোষণ করে। তাহলে সেই শোষিত জল এবং খনিজ লবণ অভিকর্ষের বিরুদ্ধে, অভিকর্ষ মানে কি উপর থেকে নিচে পড়ে, এটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে, বা নিচ থেকে উপর দিকে উঠবে, সেটা হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে। সেটা কার মাধ্যমে বাহিত হবে? আগেই পড়েছি, জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখে বাহিত হয় এবং পাতায় পৌঁছায়, সেটাকেই বলা হয় রসের উৎস। রসের উৎস তাহলে কী হবে? উদ্ভিদের
মূলরোম দ্বারা শোষিত জল এবং খনিজ লবণ উদ্ভিদের জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতায় পৌঁছানোকে বলা হয় রসের উৎস। এভাবেও বলা যেতে পারে। রসের উৎসের কারণ কি কি না, রসের উৎসের মেনলি দুটো কারণ রয়েছে। এক হচ্ছে মূলজ চাপ এবং দুই হচ্ছে বাষ্পমোচন চাপ। মূলজ চাপ কাকে বলে? মূলরোম দ্বারা শোষিত জল অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে, এর ফলে মূলের যে কটেক্স অঞ্চল অর্থাৎ মূলরোমের যে পরবর্তী স্টেপ সেটাকে আমরা কটেক্স বলবো। এই কটেক্স অঞ্চলে রসফীতিজনিত মূলজ চাপ সৃষ্টি হয়, তাতে জাইলেম বাহিকার ঊর্ধ্বমুখী চাপের সৃষ্টি হয়, ফলে জলটা উপরের দিকে উঠে আসে। তাহলে এটা হচ্ছে মূলের একদম শেষ ভাগ মূলরোম যেটাকে বলা হয়, তারপরে যে সেটাকে বলা হয় কটেক্স এবং পরবর্তী যে স্টেপটা রয়েছে জাইলেম। এই জাইলেম বাহিকার মাধ্যমে জল মূল থেকে পাতায় পৌঁছায়। এবং দ্বিতীয় যে রসের উৎসের কারণ অর্থাৎ বাষ্পমোচন টান, সেই বাষ্পমোচন টান নয়, বাষ্পমোচন চাপ হবে। বাষ্পমোচন চাপে কি হচ্ছে, বাষ্পমোচনের ফলে পাতায় কোষ থেকে জল বাষ্পাকারে বেরিয়ে গেলে জাইলেম বাহিকায় জলস্তম্ভে টান পড়ে, এই টান মূল পর্যন্ত বিস্তৃত হয়, ফলে জাইলেম বাহিকায় বিশেষ শোষণ চাপের সৃষ্টি হয়। এটা বাদ দিয়ে দিতে পারো। ফলে জাইলেম বাহিকার বিশেষ শোষণ চাপের সৃষ্টি হয় এবং মূলে জলের অণু সংযোজন ঘটে এবং রস অভিকর্ষের বিপরীতে জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতায় পৌঁছায়। এটা চাইলে শর্ট করে নিজেদের মতো লিখতে পারো। পরের যে কোশ্চেনটা রয়েছে মূলজ চাপের প্রবক্তা কি? মূলজ চাপের প্রবক্তা হলেন স্টিফেন হেলস। পরের যে শর্ট কোশ্চেনটা রয়েছে বাষ্পমোচন টানের প্রবক্তা কি? বাষ্পমোচন চাপের প্রবক্তা হলো ডিকসন ও জলি। পরের যে কোশ্চেনটা রয়েছে উদ্ভিদের নিম্নমুখী পরিবহন কোথায় দেখা যায়? আমরা পড়েছি উদ্ভিদের জাইলেম বাহিকার মাধ্যমে অভিকর্ষের বিরুদ্ধে অর্থাৎ ঊর্ধ্বমুখে বাহিত হয় এবং জাইলেম বাহিকার মাধ্যমে নিম্নমুখে পরিবহন দেখা যায়। আমরা অলরেডি শেষ করেছি সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ পদার্থ, খাদ্য, গ্যাসের পরিবহন। পরের যে টপিকটা রয়েছে শ্বসন, যেটাকে বলা হয় রেসপিরেশন। তাহলে শ্বাসকার্য কাকে বলে? যে যান্ত্রিক প্রক্রিয়ায় নির্দিষ্ট শ্বাস অঙ্গের সাহায্যে, মানে বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম শ্বাস অঙ্গ রয়েছে, আমরা পরবর্তীকালে পড়ব। কারো ফুসফুস রয়েছে, কারো শ্বাসনালী রয়েছে, বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম শ্বাস অঙ্গ রয়েছে। সেই জন্য নির্দিষ্ট শ্বাস অঙ্গের সাহায্যে জীবদেহে O2 গৃহীত হয় এবং দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড বর্জিত হয়, এটাকেই বলা হয় শ্বাসকার্য। উদ্ভিদের শ্বাস অঙ্গের নাম কি না, উদ্ভিদের শ্বাস অঙ্গের নাম হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা বা লেন্টিসেল বা শ্বাসমূলের সাহায্যে উদ্ভিদরা শ্বাসকার্য সম্পূর্ণ করে থাকে। তাহলে বিভিন্ন প্রাণীর বিভিন্ন শ্বাস অঙ্গ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সেই রকমই অ্যামিবা, প্যারামিসিয়াম, হাইড্রা, স্পঞ্জ, এ সকল প্রাণীর শ্বাস অঙ্গ হচ্ছে দেহতল। পতঙ্গ শ্রেণীর প্রাণী যেরকম হতে পারে ফড়িং বা আরশোলা, এদের যে শ্বাস অঙ্গ রয়েছে সেটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এবং চিংড়ি বা কাঁকড়া বিছের যে শ্বাস অঙ্গটা ভীষণই গুরুত্বপূর্ণ, বুক গিল। তাছাড়া মাকড়সা এবং কাঁকড়া বিছে এদের যে শ্বাস অঙ্গটা দেখা যায় সেটা হচ্ছে বুকলাম অর্থাৎ বই ফুসফুস দেখা যায়। এবং অতিরিক্ত শ্বাস অঙ্গ কাদের দেখা যায়? অতিরিক্ত শ্বাস অঙ্গ দেখা যায় কই, শিঙি, মাগুর। এবং পতঙ্গ শ্রেণীর প্রাণীদের শ্বাসরন্ধ্র কয়টি থাকে? 10 জোড়া থাকে। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে মানবদের যে শ্বাস অঙ্গ সেটার নাম কি? ফুসফুস। এই ফুসফুসের ডায়াগ্রামটা দেওয়া রয়েছে। তাহলে মুখগহ্বর থেকে বায়ুটা এভাবে এলো এবং দুটা ভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে এই যে মোটা অংশ এটাকে বলা হয় ট্রাকিয়া বা শ্বাসনালী। এই শ্বাসনালী দুটো অংশে বিভক্ত হয়েছে, যেটাকে বলা হয় ব্রঙ্কাস। এবং এই ব্রঙ্কাসগুলি আরও পরবর্তীকালে ছোট ছোট শাখায় বিভক্ত হয়েছে, যেগুলোকে কি বলা হয়? ব্রঙ্কিওল। এবং এই ব্রঙ্কিওলের শেষে ছোট ছোট ফোলা যে অংশ থাকে তাকে বলা হয় অ্যালভিওলাই। এবং ফুসফুসের যে আবরণ, সেই ফুসফুসের আবরণকে আমরা প্লুরা বলবো। এটা খুবই ইম্পর্টেন্ট। ফুসফুসের আবরণকে আমরা কি বলবো? প্লুরা। এবং হৃৎপিণ্ডের আবরণকে কি বলবো? পেরিকার্ডিয়াম। এই প্লুরা দুই প্রকার, একটা হচ্ছে প্যারাইটাল প্লুরা যেটাকে বলা হয় বাইরের আবরণ, এবং ভিতরের যে আবরণটা রয়েছে সেটাকে বলা হয় ভিসেরাল প্লুরা।
এবং বুক এবং পেটের যে মাঝখানে যে পেশিটা রয়েছে সেটাকে বলা হয় মধ্যচ্ছদা। আমাদের শ্বাসকার্যের জন্য এই মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম ভীষণই গুরুত্বপূর্ণ ফাংশন প্লে করে। তাহলে এটা গেল মানবদেহের ফুসফুসের চিত্র। তাহলে মানবদেহের শ্বাস অঙ্গ যে ফুসফুস, সেই ফুসফুসের অবস্থান কোথায়? মানুষের ফুসফুস দুটি বক্ষগহ্বরের মধ্যে মধ্যচ্ছদার উপরে, মধ্যচ্ছদা এটার উপরে হৃৎপিণ্ডের দুপাশে অবস্থিত, এবং বাম দিকে যেহেতু হৃৎপিণ্ড থাকায় ডান ফুসফুস বাম ফুসফুস অপেক্ষা কিছুটা বড় হয়। তারপরে শর্ট কোশ্চেন কি রয়েছে? ফুসফুসের আবরণকে কি বলা হয়? ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। তাহলে মানবদেহে যে শ্বাস অঙ্গ সেই ফুসফুস, সেই ফুসফুসের গঠন আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। তাহলে এই যে গঠন প্রক্রিয়া যেটা কিভাবে আছে, প্রতিটি ফুসফুস দ্বিস্তরীয় প্লুরা দ্বারা আবৃত থাকে, অর্থাৎ প্লুরার দুটো স্তর। ভিতরের স্তরটাকে বলা হয় ভিসেরাল প্লুরা স্তর, এবং বাইরের যে প্লুরা স্তর সেটাকে বলা হয় প্যারাইটাল প্লুরা স্তর। পরবর্তীকালে শ্বাসনলী দুটা ভাগে বিভক্ত হয়ে গিয়ে ফুসফুসে প্রবেশ করে, যাকে কি বলা হয়? ব্রঙ্কাস বলা হয়। এবং প্রতিটি ব্রঙ্কাস ফুসফুসে প্রবেশের পর আরও বিভিন্ন বহুশাখায় বিভক্ত হয়ে যায়, যেটাকে বলা হয় ব্রঙ্কিওলস। এবং প্রতিটি ব্রঙ্কিওলসের অগ্রপ্রান্ত ফুলে গিয়ে যে অর্বুদের মতো অংশ সৃষ্টি করে তাকে বলা হয় অ্যালভিওলাই। তাহলে হয়ে গেল ফুসফুসের গঠন। তাহলে মানবদেহের শ্বাসপেশির নাম কি? এটা আলাদা কোশ্চেন। পঞ্জরাস্তি, মধ্যস্থ পেশি এবং মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। মানুষের শ্বাসকার্যে এই দুটা পেশির ভূমিকা খুবই ইম্পর্টেন্ট। আসছি পরবর্তীকালে আলোচনা করব। তাহলে মানবদেহের যে শ্বসন কৌশল সেটা কিভাবে আলোচনা করব সেটা। তাহলে মানবদেহের শ্বসন প্রক্রিয়া মিলি দুটি পর্যায়ে সম্পূর্ণ হয়। এক হচ্ছে প্রশ্বাস, দুই হচ্ছে নিঃশ্বাস। প্রশ্বাস কাকে বলে? না, প্রশ্বাস হচ্ছে O2 গ্রহণ করাকে বলা হয় প্রশ্বাস, এবং নিঃশ্বাস কাকে বলা হয়? CO2 বর্জন করাকে বলা হয় নিঃশ্বাস। তাহলে এই প্রশ্বাস প্রক্রিয়া কিভাবে হয়? এটা হচ্ছে ফুসফুসের একটা ছবি, যেটা নিচে রয়েছে কি মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। তাহলে প্রশ্বাসকালে কি হয়? বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পায়। এই প্রশ্বাসকালে কি হয়? মধ্যচ্ছদা পেশির সংকোচন হয়। মধ্যচ্ছদা পেশির সংকোচন মানে কি হয়? উদরগহ্বরের নিচের দিকে নেমে আসে, মানে মধ্যচ্ছদা সংকোচন মানে কি নিচের দিকে নেমে আসবে। এবং স্টার্নাম কি না, বুকের যে পাঁজর, যেই মাঝখানের যে অস্থির সঙ্গে যুক্ত, অর্থাৎ এইগুলো হচ্ছে বুকের পাঁজর 24টা আছে, এদিকেও 24 এদিকেও 24, মাঝের যে হাড়টার সঙ্গে যুক্ত হয় সেটাকে বলা হয় স্টার্নাম। সেটাই স্টার্নাম এবং পঞ্জরাস্থি উপরের দিকে সরে আসতি, ফলে কি হয়? বক্ষগহ্বরের আয়তন সামগ্রিকভাবে বৃদ্ধি পায়। ফুসফুসের আয়তন বৃদ্ধির ফলে ফুসফুস মধ্যস্থ বায়ুর চাপ কমে যায়, এবং বায়ুমণ্ডলের উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে বিশুদ্ধ বাতাস ফুসফুসে প্রবেশ করে। এটা গেল প্রশ্বাস প্রক্রিয়া। পরবর্তীকালে যে স্টেপটা রয়েছে নিঃশ্বাস প্রক্রিয়া। নিঃশ্বাস প্রক্রিয়া কি হয়? তাহলে এখানে কি মধ্যচ্ছদা পেশির সংকোচন হচ্ছে, এখানে কি হবে? প্রসারণ হবে। প্রসারণ হলে কি হবে? মধ্যচ্ছদা উপরের দিকে উঠে যাবে। তাহলে নিঃশ্বাসকালে বক্ষগহ্বরের আয়তন হ্রাস পায়, মধ্যচ্ছদার প্রসারণ হয়, অর্থাৎ উদরগহ্বরের উপরের দিকে উঠে আসে, এবং স্টার্নাম পঞ্জরাস্থি মানে এইগুলো তো পাঁজরের মাঝখানে যে পেশিগুলো আছে সেগুলোকে বলা হয় পঞ্জরাস্থি মধ্যস্থ পেশি, ভিতরের দিকে নেমে যায়, ফলে বক্ষগহ্বরের আয়তন সামগ্রিকভাবে হ্রাস পায় এবং ফুসফুসের আয়তন কী হয়? হ্রাস পায়, এবং ফুসফুসের মধ্যস্থ বায়ুর চাপ বৃদ্ধি পায় এবং পরিবেশে মুক্ত হয় CO2টা। এই যে মধ্যচ্ছদা পেশি প্রসারণ হওয়ার ফলে কি হয়? মধ্যচ্ছদার উপরের দিকে উঠে যাবে, সঙ্গে সঙ্গে পঞ্জরস্থ মধ্যস্থ পেশি সেইগুলো কি ভিতরের দিকে সরে আসে। ভিতরের দিকে সরে আসার জন্য বক্ষগহ্বরের আয়তন হ্রাস পাওয়ার ফলে কি হয়? ফুসফুসের মধ্যে যে CO2টা সেটা বাইরে বেরিয়ে যায়। পরের যে টপিকটা রয়েছে কোষীয় শ্বসন। কোষীয় শ্বসন কাকে বলে? আমরা যে খাদ্যটা খেলাম সেই খাদ্যটাকে সরলতম অংশে পরিণত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই বলা হয় কোষীয় শ্বসন। অর্থাৎ জটিল খাদ্য শোষণে উপযোগী হয় এরকম খাদ্যে রূপান্তরিত হওয়াকে বলা হয় শ্বসন।
তাহলে এই কোষীয় শ্বসন কোথায় হয় না কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, অর্থাৎ একটা কোষের যে শক্তি, বেঁচে থাকার জন্য যে শক্তি লাগে সেই শক্তিটা সরবরাহ করে কি? মাইটোকন্ড্রিয়া। আর কোষের সাইটোপ্লাজম কি? একটা কোষের মধ্যে কোষ পর্দার মধ্যে যে অর্ধ জেলির মতো পদার্থ থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যেই থাকে কি? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলি কি হয়? এই সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে। পরের যে ডেফিনেশনটা রয়েছে কি কোষীয় শ্বসন কাকে বলে না যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ওটুর উপস্থিতিতে বা ওটুর অনুপস্থিতিতে কোষস্থ খাদ্যবস্তু জারিত হয়ে উপজাত বস্তু হিসাবে কার্বন ডাইঅক্সাইড এবং জল সৃষ্টি হয় তাকে বলা হয় কোষীয় শ্বসন। পার্থক্য শ্বসন এবং দহন, যেখানে এগুলা লিখানো হচ্ছে নি আর কি, মানে এগুলা চাইলেই বইয়ে যে কোনো বইয়ে আমরা ফলো করলে পেয়ে যাওয়া যাবে আর কি। যেমন শ্বসন আর শ্বাসকার্য, এটাও যে কোনো বই আমরা যদি খুলি ফলো করলে মানে পার্থক্যগুলো খুবই ইজি আছে, তাই ওইগুলো অতটা ইম্পর্টেন্ট নয় এখানে, তাই আমরা এখানে রাখিনি আলোচনা আর কি। পরের যে কোশ্চেনটা রয়েছে কোষীয় শ্বসন কয় প্রকার ও কী কী? কোষীয় শ্বসন মেনলি 3 প্রকার। এক হচ্ছে সবাত শ্বসন, 2 হচ্ছে অবাত শ্বসন এবং সন্ধান। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। সবাত শ্বসন কাকে বলে এবং কোথায় ঘটে না যে শ্বসন পদ্ধতিতে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে, সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে হয়। অবাত শ্বসন আমরা যখন পড়ব সেখানে দেখব অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। বায়ুজীবীয় জীবকোষে বায়ুজীব, কিন্তু অবাত শ্বসন যখন পড়ব সেখানে লিখব অবায়ুজীবীয় জীবকোষে। তাহলে সবাত শ্বসনে আমরা কি পড়ব? বায়ুজীবীয় জীবকোষে মধ্যস্থ শ্বসন বস্তু মানে মেনলি গ্লুকোজ সম্পূর্ণভাবে জারিত হবে। জারিত হয়ে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড, জল উৎপন্ন হয় এবং শ্বসনে বস্তু নিহিত শক্তির পরিমাণটা কত? 686 kcal, মানে কিলো ক্যালোরি নির্গত হয়, তাকে শ্বসন বলে। তাহলে শ্বসন এখান থেকে ডেফিনেশান থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে। শ্বসন হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে সংঘটিত হয় এবং বায়ুজীবীয় জীবকোষে সংঘটিত হয়। তাহলে এখানে কি জাতীয় খাদ্য না গ্লুকোজ জাতীয় খাদ্য জারিত হবে। কি কি বস্তু উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড এবং জল। এবং কত পরিমাণ শক্তি উৎপন্ন হবে? 686 ক্যালোরি শক্তি উৎপন্ন হবে। এই যে প্রসেস, এটাকেই বলা হয় সবাত শ্বসন। এই সবাত শ্বসন কোথায় হয়? সকল বায়ুজীবীয় জীব অর্থাৎ এককোষী থেকে বহুকোষী সমস্ত উদ্ভিদ এবং প্রাণী কোষে এই সবাত শ্বসন প্রক্রিয়াটা দেখা যায়। সবাত শ্বসনের কয়টি পর্যায় ও কী কী? সবাত শ্বসনের 4টি পর্যায়। প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 হচ্ছে অ্যাসিটাইল CoA উৎপন্ন এবং 3rd হচ্ছে কেবস চক্র, 4th হচ্ছে কোষীয় শ্বসন। তাহলে সবাত শ্বসনের প্রথম যে পর্যায় গ্লাইকোলাইসিস, এই পর্যায়ে কী হয়? গ্লুকোজ জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড এবং ATP উৎপন্ন হয়। পরীক্ষায় কোশ্চেন থাকবে গ্লাইকোলিস প্রক্রিয়ায় গ্লুকোজ জারিত হয়ে কী কী উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিড এবং ATP উৎপন্ন হয়। এবং অ্যাসিটাইল CoA উৎপন্ন কিভাবে হচ্ছে? পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এবং অ্যাসিটাইল CoA উৎপন্ন। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বাট আগের পয়েন্টটা গ্লাইকোলাইসিস, এই প্রক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এবং কেবস চক্র, এই কেবস চক্র কোথায়? মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে তরল পদার্থ থাকে তাকে বলা হয় ধাত্র। তাহলে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে অ্যাসিটাইল CoA সম্পূর্ণ জারিত হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড ও শক্তি উৎপন্ন হচ্ছে। তারপরে এইগুলো অতটা ইম্পর্টেন্ট। প্রান্তীয় শ্বসন, গ্লাইকোলাইসিস ও কেবস চক্রে উৎপন্ন হাইড্রোজেনগুলি মুক্ত অক্সিজেন দ্বারা যুক্ত হয়ে জল ও শক্তির মুক্তি ঘটায়। তাহলে সবাত শ্বসন প্রক্রিয়ায় কত শক্তি উৎপন্ন হয়? 686 ক্যালোরি শক্তি। পরে যে কোশ্চেনটা রয়েছে কি গ্লাইকোলাইসিস কোষের কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে এবং কেবস চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের যে শ্বসনটা অর্থাৎ
অবাধ শ্বসন কাকে বলে এবং অবাধ শ্বসনের স্থান। তাহলে যে শ্বসন প্রক্রিয়ায় সেটা ছিল কি বায়ুজীবীয় জীবকোষে, বাট অবাধ শ্বসন হবে অবায়ুজীবীয় জীবকোষে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে, বাট সবাধ শ্বসনে অক্সিজেনের উপস্থিতিতে। গ্লুকোজ কি হচ্ছে অক্সিজেনযুক্ত যৌগ, অক্সিজেনযুক্ত যৌগ কি NO3 SO4, এইগুলো হচ্ছে কি অক্সিজেনযুক্ত যৌগ, এবং O2 দ্বারা অসম্পূর্ণভাবে জারিত হয়ে CO2 জল এবং শক্তি উৎপন্ন হয়, তাকে বলা হয় অবাধ শ্বসন। এই অবাধ শ্বসন মেনলি অবায়ুজীবীয় জীবে হয়, যারা কি অক্সিজেন ছাড়াই বেঁচে থাকে তাদেরকে আমরা অবায়ুজীব জীব বলবো। প্রধানত ব্যাকটেরিয়াদের হচ্ছে অবাধ শ্বসন দেখা যায়। সবাধ শ্বসনে পড়েছি কত ক্যালোরি তাপ শক্তি মানে শক্তি উৎপন্ন হয়েছিল 686 ক্যালোরি, বাট অবাধ শ্বসন প্রক্রিয়ায় আমরা 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, তার সঙ্গে শক্তি জল এবং কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হয়। পার্থক্য সবাধ শ্বসন আর অবাধ শ্বসন অলরেডি ডেফিনেশান আর শক্তি এগুলো করে অলরেডি আমরা বলে দিয়েছি। পরের যে কোষীয় শ্বসনের যে থার্ড স্টেপ অর্থাৎ সন্ধান, সেই সন্ধান কাকে বলি? যে প্রক্রিয়ায় বায়ুজীবীয় বা অবায়ুজীবীয় জীবকোষে, সবাধ শ্বসন হয়েছিল বায়ুজীবীয় জীবকোষে, বাট অবাধ শ্বসন অবায়ুজীবীয় জীবকোষে হয়েছিল, এবং অক্সিজেনের অনুপস্থিতিতে নির্দিষ্ট উৎসেচকের সাহায্যে শ্বসন বস্তু মেনলি গ্লুকোজ অসম্পূর্ণভাবে জারিত হয়ে বিভিন্ন জৈব যৌগ কি ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং আংশিক শক্তির মুক্তি ঘটায়, তাকে বলা হয় সন্ধান। সন্ধানকে ইংলিশে বলা হয় ফার্মেন্টেশন। সন্ধানের ডেফিনেশন ভীষণই ইম্পর্টেন্ট। তাহলে কি আরেকবার বলে দিচ্ছি, যে প্রক্রিয়ায় বায়ুজীবীয় বা অবায়ুজীবীয় জীবকোষে অক্সিজেনের অনুপস্থিতিতে নির্দিষ্ট উৎসেচকের সাহায্যে শ্বসন বস্তু ব্যাকেটে কি গ্লুকোজ, শ্বসন বস্তু মানে মেনলি গ্লুকোজই হয়, অসম্পূর্ণভাবে জারিত হয়ে বিভিন্ন জৈব যৌগ কি ইথাইল অ্যালকোহল যেটা হচ্ছে মদ্য প্রস্তুতিতে ব্যবহৃত হয়, এবং ল্যাকটিক অ্যাসিড যেটা হচ্ছে দুধ থেকে দই তৈরিতে হয় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং আংশিক শক্তির মুক্তি ঘটায়, তাকে বলা হয় ফার্মেন্টেশন। এই ফার্মেন্টেশনের স্থান কোথায়? ফার্মেন্টেশনের স্থান বা সন্ধানের স্থান হলো বায়ুজীবীয় বা অবায়ুজীবীয় জীবকোষে হয়। যেমন কি সরল শর্করা দ্রবণ ইস্ট, এই জন্য পাউরুটি তৈরিতে ইস্ট ব্যবহার করা হয়। তাছাড়া দুধে ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া আছে সেটা কি সন্ধান করতে সাহায্য করে। সন্ধান তো পড়েছি, এবার আছে কোহল সন্ধান কাকে বলি? যে সন্ধান প্রক্রিয়ায় O2 অনুপস্থিতিতে ইস্ট নিঃসৃত জাইমেদ উৎসেচকের সাহায্যে গ্লুকোজ তার অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল এবং CO2 উৎপন্ন হয় এবং শক্তির মুক্তি ঘটায়, তাকে বলা হয় কোহল সন্ধান। তাহলে ইস্ট থেকে নিঃসৃত উৎসেচকের নাম কি? জাইমেড। এই জাইমেড থেকে MCQ থাকবে এবং কি উৎপন্ন হবে? ইথাইল অ্যালকোহল এবং CO2 উৎপন্ন হবে, তার সঙ্গে কি হয়? আংশিক শক্তির মুক্তিও ঘটায়, তাকে বলা হয় কোহল সন্ধান। এই কোহল সন্ধানের হচ্ছে ব্যবহারিক গুরুত্ব রয়েছে, সেরকম কি অ্যালকোহল উৎপাদন। তাহলে ইস্ট নামক যে ছত্রাক সেখান থেকে নিঃসৃত জাইমেড উৎসেচক যেটা গ্লুকোজ দ্রবণের সন্ধান ঘটে কি হয়? অ্যালকোহল উৎপন্ন করতেছে। বেকারি শিল্পে কোহল সন্ধানের গুরুত্ব রয়েছে। পাউরুটি, কেক প্রভৃতি প্রস্তুত করার জন্য ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। পরের যে কোশ্চেনটা রয়েছে, ল্যাকটিক অ্যাসিড সন্ধানে দুটি ব্যবহারিক গুরুত্ব লিখো। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার সাহায্যে দুধ থেকে দই, পনির, ছানা, চিজ এসব উৎপন্ন করা হয়। সন্ধান প্রক্রিয়ায় উপজাত দ্রব্য কি? সন্ধান প্রক্রিয়ায় উপজাত দ্রব্য হলো ইথাইল অ্যালকোহল এবং ল্যাকটিক অ্যাসিড। এবং কত অণু শক্তি উৎপন্ন হয়? 36 থেকে 50 কিলো ক্যালোরি অর্থাৎ KCAL উৎপন্ন হয়। এবং কোষীয় শ্বসনের ধাপগুলি কী কী? না কোষীয় শ্বসনের ধাপগুলি হবে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন, যেগুলি আগে আমরা ডিসকাশন করে দিয়েছি। তাহলে গ্লাইকোলাইসিস কাকে বলে? স্থান এবং একে গ্লাইকোলাইসিসকে EMP পথ বলা হয় কেন? এই তিনটা পার্টের উত্তর ভীষণই ইম্পর্টেন্ট। তাহলে গ্লাইকোলাইসিস কাকে বলে? শ্বসনের প্রথম পর্যায়ে যে প্রক্রিয়ায় উদ্ভিদের সাইটোপ্লাজমে গ্লুকোজ অণু বিভিন্ন উৎসেচকের প্রভাবে আংশিকভাবে জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড
এবং 2 অণু এটিপি উৎপন্ন হয় তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে হয়। এবং গ্লাইকোলাইসিসকে বলা হয় ইএমপি পথ। এটা ভীষণই ইম্পর্টেন্ট। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি প্রথম এমডেন, মেয়ারহফ এবং পার্নেস নামক 3 বিজ্ঞানী আবিষ্কার করেন বলে তাদেরই নামানুসারে এই প্রক্রিয়াকে বলা হয় ইএমপি পথ। পরের যে কোশ্চেনটা রয়েছে কেবস চক্র। এই কেবস চক্র কাকে বলে? সবাত শ্বসনের যে পর্যায়ে গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল সিও এ জটিল প্রক্রিয়ায় ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে নির্দিষ্ট উৎসেচকের সাহায্যে সম্পূর্ণভাবে জারিত হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন করে তাকে বলা হয় কেবস চক্র। এই কেবস চক্র কে আবিষ্কার করেন এবং কোথায় ঘটে? কেবস চক্র আবিষ্কার করেন হ্যান্স ক্রেবস। এবং এটি কোথায় সংঘটিত হয়? কেবস চক্র সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। পরে যে কোশ্চেনটা রয়েছে কেবস চক্রকে কেন সাইট্রিক অ্যাসিড চক্র বা টিসিএ চক্র বলা হয়? কেবস চক্রে প্রথম উৎপাদিত যৌগ সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড হওয়ায় এই জন্য কেবস চক্রকে বলা হয় সাইট্রিক অ্যাসিড। এবং সেকেন্ড যে পার্টটা রয়েছে অর্থাৎ এটাকে টিসিএ বলা হয় কেন না সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ কি না COOH। এটা হাইফেন মানে কি এটা কারোর সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা রাখে, সেই জন্য হাইফেন COOH থাকায় একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা সংক্ষেপে টিসিএ বলা হয়। পরের যে কোশ্চেনটা রয়েছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কেবস চক্রে কত অণু এটিপি উৎপন্ন হয়? আর গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু এটিপি উৎপন্ন হয় এবং কেবস চক্রে 30 অণু এটিপি উৎপন্ন হয়। ব্যায়াম, দৌড়বিদ মানে দৌড় বা মানে অ্যাথলেট যারা বেশি হলে হাত ও পায়ের পেশিতে অবাত শাসন হয় এবং পেশির ক্লান্তির জন্য কোন অ্যাসিড যায়? ল্যাকটিক অ্যাসিড যায়। আচ্ছা, এই ঘটনাটা বলি, ব্যায়াম বা দৌড় যারা হচ্ছে রেসলার মানে রেসিং করে বা প্রচুর পরিশ্রমী কাজ করে তাদের হাতে পায়ে যে পেশি সেখানে হচ্ছে অবাত শোষণ হয়। কী করে হয়? যেহেতু পেশিটা প্রচুর অ্যাক্টিভ অর্থাৎ প্রচুর কাজ করতেছে, কাজ করার জন্য কি হয় ওই পেশির মধ্যে প্রচুর পরিমাণে কোষীয় শোষণ হয় অর্থাৎ গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন করতেছে। গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন করার জন্য অক্সিজেনের প্রচুর পরিমাণ দরকার হয়। সেই অক্সিজেনটা সংগ্রহ করার জন্য কি হয় আমাদের ঘন ঘন নাকের মাধ্যমে অক্সিজেনটা বেশি নিতে হয়। যেহেতু নিতে হয় কিন্তু যে পরিমাণ মানে গ্লুকোজ তো প্রচুর পরিমাণে জারিত হচ্ছে, যার মানে ওই যে মানে অ্যাক্টিভ পেশিগুলা পেশি তো প্রচুর পরিশ্রম করতেছে, সেই পেশিগুলায় কী হয় প্রচুর কাজ করতে হচ্ছে, ফলে ওখানে কী হচ্ছে প্রচুর পরিমাণে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে। অক্সিজেন তো শরীর অত পরিমাণে প্রোভাইড ওই পেশিগুলোতে করতে পারবি, সেই জন্য কী হয় ওই পেশিগুলোতে অক্সিজেন ছাড়াই কোষীয় শ্বসন সংঘটিত হয়। আর পেশির ক্লান্তির জন্য কী হয় ল্যাকটিক অ্যাসিড হচ্ছে দায়ী। এই শ্বসনের তাৎপর্য কী না শ্বসনের তাৎপর্য হলো শক্তির মুক্তি। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি স্থিতিশক্তি হিসাবে আবদ্ধ থাকে এবং শ্বসন প্রক্রিয়ায় সেই শক্তির মুক্তি ঘটায় এবং বিভিন্ন শরীরবৃত্তীয় কাজ যেমন পুষ্টি, বৃদ্ধি, রেচন, চলন, গমন ইত্যাদিতে সাহায্য করে থাকে। এবং O2 ও CO2-র ভারসাম্য সালোক সংশ্লেষে পড়েছি O2 এবং CO2-র ভারসাম্য, সেরকমই শ্বসনের তাৎপর্য হবে O2 এবং CO2-র ভারসাম্য একই আছে। সবুজ উদ্ভিদ কী হয় CO2 গ্রহণ করে O2 বর্জন করে, এর ফলে CO2 পরিবেশে কমে যাওয়ার কথা এবং O2 বেড়ে যাওয়ার কথা, কিন্তু তা হয় না। শ্বসনে কী হয় O2 গ্রহণ এবং CO2 বর্জন হয়, ফলে কী হয় পরিবেশে O2 এবং CO2 ভারসাম্য বজায় থাকে। আচ্ছা, আগের যে কোশ্চেনটা বলেছি অর্থাৎ ব্যায়াম এবং যদি দৌড় বেশি হয় তাহলে হাত ও পায়ের পেশিতে কীভাবে অবাত শোষণ হয়? যদি আমরা দৌড়াই বা কোনো কাজ করি তাহলে সেই পেশিগুলায় প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। শক্তির প্রয়োজন হওয়ার জন্য কী হয় ওখানে যে গ্লুকোজ সেই গ্লুকোজটাকে জারিত হওয়ার জন্য অক্সিজেন লাগবে, কিন্তু অক্সিজেন তো বডি ওখানে বেশি পরিমাণ অক্সিজেন তো প্রোভাইড করতে পারবেই। এই জন্য কী হয় যেহেতু শক্তি দিতে হবে
তার উপর কি অক্সিজেনটা পাওয়া যাচ্ছে না, সেই জন্য কি অক্সিজেন ছাড়াই ওখানে কোষীয় শ্বসন বস্তু জারিত হচ্ছে, এই জন্য ওখানে অবাত শ্বসন প্রক্রিয়াটি হবে। চলে যাচ্ছি আমরা পুষ্টি, যে নিউট্রিশন পুষ্টি চ্যাপ্টারটা মানে একই চ্যাপ্টারে বিভিন্ন পার্টে ভাগ করা আছে। এই নিউট্রিশন বা পুষ্টি কাকে বলে? যে পদ্ধতিতে জীব খাদ্য উপাদান গ্রহণ করে খাদ্যবস্তু পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণের মাধ্যমে, এটা হচ্ছে মেনলি প্রাণীদের ক্ষেত্রে, অথবা সংশ্লেষ ও আত্তীকরণের মাধ্যমে, এটা মেনলি উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, কি হচ্ছে দেহের বৃদ্ধি হয়, ক্ষয়পূরণ হয় এবং রোগ প্রতিরোধ করে এবং খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে, তাকে বলা হয় পুষ্টি। তাহলে আমরা কি করছি? খাদ্যটা গ্রহণ করতেছি, গ্রহণ করার পর কি করতেছি? পরিপাক হচ্ছে, পরিপাক হওয়ার ফলে যে সরলতম অংশ সেগুলো শোষণ হচ্ছে, শোষণ হওয়ার পর কি প্রতিটা কোষে কোষে পৌঁছাচ্ছে এবং সেই কোষ পুষ্টি রসটা প্রোটোপ্লাজমের পার্ট হচ্ছে, এই প্রোটোপ্লাজমের পার্টটাকেই বলা হয় আত্তীকরণ। আত্তীকরণ কাকে বলে? না খাদ্যরসটা কোষীয় প্রোটোপ্লাজমের যে অংশ হচ্ছে সেটাকে বলে আত্তীকরণ। এই আত্তীকরণ হচ্ছে এবং বহিষ্করণ, অবশেষে অপ্রাচ্য অংশগুলি শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা মেনলি কি প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে, এবং উদ্ভিদের ক্ষেত্রে কী হয়? সংশ্লেষ হয় এবং আত্তীকরণের মাধ্যমেই পুষ্টি প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, এটাকেই বলা হয় পুষ্টি। খাদ্যের মধ্যে মেনলি 3টা উপাদান থাকে, কি? শর্করা থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে। শর্করা থেকে কত পরিমাণ শক্তি পাওয়া যায়? 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। প্রোটিন থেকে কত পরিমাণ শক্তি পাওয়া যায়? 4.1 ক্যালোরি শক্তি পাওয়া যায়। এবং ফ্যাট থেকে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি পাওয়া যায়, সেটার মান হচ্ছে 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। বিভিন্ন ভিটামিন আছে এবং ভিটামিনের অভাবজনিত রোগ কী হয়? ভিটামিন এর অভাবজনিত রোগ হবে রাতকানা, এবং বড়দের ক্ষেত্রে কী হয়? জিরোপথ্যালমিয়া হয়। এবং ভিটামিন ডির অভাবে কী হয়? ভিটামিন ডি এখানে হবে, ভিটামিন ডির অভাবে হবে রিকেট রোগ হয়, এবং বড়দের কী হয়? অস্টিওম্যালসিয়া রোগ হয়। এবং বন্ধ্যাত্ব কার অভাবে হয়? ভিটামিন ই এর অভাবে। এগুলা একটু ভুলভাল হয়ে গেছে, এদিক সেদিক হয়ে গেছে। আর ভিটামিন কে হবে, ভিটামিন ই নয়, ভিটামিন কে হচ্ছে রক্তক্ষরণে সাহায্য করে, রক্তক্ষরণ হয়, ভিটামিন কেটা কী হয়? রক্তক্ষরণটা বন্ধ করতে সাহায্য করে, কি? ভিটামিন কে হবে এটা। আর রক্তক্ষরণ হতে থাকলে সেটা কার অভাবে হয়? ভিটামিন কে এর অভাবে হয়। এবং ভিটামিন সি এর অভাবে কী হয়? স্কারভি, অর্থাৎ মাড়ি দাঁতের যে মাড়ি সেগুলো দুর্বল হয়ে যায় এবং সেখান থেকে রক্ত পড়ে, সেটা হচ্ছে স্কারভি, সেটা ভিটামিন সির অভাবে হয়। এবং ভিটামিন বি কমপ্লেক্স, অর্থাৎ মেনলি হচ্ছে বি কমপ্লেক্সের অনেক ভাগ আছে, B1 আছে, B2 আছে, B3 আছে, B5 আছে, B7, B9 এবং B12 আছে। এবং বেরিবেরি যে রোগটা হয়, সেই বেরিবেরি মেনলি ভিটামিন B1 এর অভাবেই বেরিবেরি রোগটা হয়ে থাকে। পরে যে কোশ্চেন রয়েছে, প্রোটিনের অভাবে শিশুদের কোয়াশিওকর রোগ হয় এবং প্রোটিন ও ক্যালোরির অভাবে মেরাসমাস রোগটা হয়ে থাকে। তাহলে প্রোটিনের অভাবে কোয়াশিওকর ও মেরাসমাস রোগটা হয়ে থাকে। পরে যে কোশ্চেনটা রয়েছে, উদ্ভিদের পুষ্টি 2 প্রকার, একটা হচ্ছে স্বভোজী পুষ্টি, 2 হচ্ছে পরভোজী পুষ্টি। এই পরভোজী পুষ্টি আবার অনেক ভাগে ভাগ করা যায়, মৃতজীবীয় পুষ্টি, পরজীবীয় পুষ্টি, মিথজীবীয় পুষ্টি এবং পতঙ্গভোগ পুষ্টি। স্বভোজী পুষ্টি কাকে বলে? না যে সকল উদ্ভিদ সূর্যরশ্মির সাহায্যে নিজেদের দেহে খাদ্য নিজেরাই তৈরি করে নিচ্ছে, তাকে বলা হয় স্বভোজী পুষ্টি। আর পরভোজী পুষ্টি কাকে বলে? যে সকল উদ্ভিদ নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, পুষ্টির জন্য অন্য কারোর উপর নির্ভরশীল হয়, সেই প্রকার পুষ্টিকে বলা হয় পরভোজী পুষ্টি। তাহলে প্রথম হচ্ছে কি মৃতজীবী পুষ্টি কাকে বলে? মৃতজীবী পুষ্টি সম্পূর্ণ করে মিউকর এবং পেনিসিলিয়াম। মৃতজীবী পুষ্টি কাকে বলে? যে পুষ্টি পদ্ধতিতে পরভোজী উদ্ভিদ মৃত পচাগলা থেকে পুষ্টিরস সংগ্রহ করার মাধ্যমে পুষ্টি সম্পূর্ণ করে, তাকে বলা হয় মৃতজীবীয় পুষ্টি। পরজীবীয় পুষ্টি কাকে বলে? যে পুষ্টি পদ্ধতিতে পরভোজী উদ্ভিদ সজীব কোনো আশ্রয়দাতা উদ্ভিদ থেকে পুষ্টিরস শোষণ করে এবং আশ্রয়দাতা উদ্ভিদেরই ক্ষতি করে, তাকে বলা হয় পরজীবীয় পুষ্টি। এবং মিথজীবীয় পুষ্টি কাকে বলে? যে পুষ্টি প্রক্রিয়ায় 2টি ভিন্ন প্রজাতির জীব একসঙ্গে সহাবস্থান করে এবং একে অপরের সাহায্য করে, তাকে বলা হয় মিথজীবীয় পুষ্টি। আচ্ছা,
প্রথম হচ্ছে কি মিতজীবী পুষ্টি কাকে বলে না, যে পুষ্টি প্রক্রিয়ায় উদ্ভিদ কি করছে পচনশীল অংশ থেকে পুষ্টিরস সংগ্রহ করে পুষ্টি সম্পূর্ণ করে তাকে বলে মিতজীবী পুষ্টি, মানে মৃত পচনশীল বস্তু থেকে পুষ্টিরস সংগ্রহ করে তাকে বলা হয় মিতজীবী পুষ্টি। আর পরজীবী পুষ্টি কাকে বলে, কোনো একটা উদ্ভিদ, এটা অপর একটা উদ্ভিদ বা প্রাণী, মানে কোনো একটা জীব যেটা কি বেঁচে থাকার জন্য অন্য একটা উদ্ভিদের উপর নির্ভরশীল এবং সেই উদ্ভিদের জন্যই সে বেঁচে আছে এবং সেই উদ্ভিদ দেহ থেকেই পুষ্টি সংগ্রহ করতেছে বা প্রাণী দেহ থেকে পুষ্টি সংগ্রহ করতেছে, উপরন্তু কী করতেছে, যার খাচ্ছে এবং যার কাছে আছে তারই ক্ষতি করতেছে, সেই প্রকার পুষ্টিকে বলা হয় পরজীবীয় পুষ্টি। সেরকম আমাদের হচ্ছে গোলকৃমি হতে পারে, আমাদের পেটেরই মধ্যে আছে, আমাদের থেকেই পুষ্টিরস সংগ্রহ করতেছে, উপরন্তু আমাদেরই ক্ষতি করতেছে, এই প্রকার পুষ্টিকে বলা হয় পরজীবীয় পুষ্টি। থার্ড যে রয়েছে মিথজীবীয় পুষ্টি। এই প্রকার পুষ্টি কী হয়, দুটি জীব একসঙ্গে বসবাস করে এবং একে অপরকে সাহায্য করে, তাকে বলা হয় মিথজীবীয় পুষ্টি। কীভাবে না, সিম্বগোত্রীয় উদ্ভিদ যেমন কী হবে সিম, মটর, এ সকল উদ্ভিদের মূলে এক প্রকার রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বসবাস করে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কী করে, বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করে নিজেদের দেহে আবদ্ধ করে রাখে এবং নাইট্রোজেন ঘটিত যৌগে রূপান্তরিত করে এবং এই যে নাইট্রোজেন ঘটিত যৌগে রূপান্তরিত করলো, এই নাইট্রোজেন ঘটিত যৌগ হচ্ছে সার হিসাবে কাজ করে। এই নাইট্রোজেন ঘটিত যৌগ যেহেতু সার হিসাবে কাজ করে, সেই সারটা কাজে লাগায় কে, উদ্ভিদ দেহ। তাহলে উদ্ভিদ দেহকে কি নাইট্রোজেন ঘটিত সার হিসাবে প্রোভাইড করতেছে, বিনিময়ে উদ্ভিদটা কী করছে, ওই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটাকে কী করতেছে, আশ্রয় দিচ্ছে। এইভাবে কি হয়, দুটা জীব একসঙ্গে একে অপরের সাহায্য করতেছে। আর পতঙ্গভুক উদ্ভিদ কাকে বলে, পতঙ্গভুক উদ্ভিদ অর্থাৎ যে সকল উদ্ভিদ পতঙ্গ ধরে খায় তাদেরকে আমরা পতঙ্গভুক উদ্ভিদ বলবো। এরা পতঙ্গ এই জন্য খায়, এদের দেহে নাইট্রোজেনের ঘাটতি দেখা যায়, যেহেতু পোকামাকড়ের শরীরে অনেক পরিমাণ নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেনটা সংগ্রহের জন্য এরা পোকামাকড় থেকে পুষ্টিরসটা সংগ্রহ করে থাকে, এটাকেই বলা হয় পতঙ্গভুক প্রাণী। উদাহরণ কী হবে, সূর্য শিশির আর কলসপুত্রী। প্রাণীদের পুষ্টি মেনলি চারটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পরজীবীয় পুষ্টি, দুই হচ্ছে মিথজীবীয় পুষ্টি এবং স্যাঙ্গুইনিভোরি পুষ্টি। এবং পরজীবীকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বহিঃপরজীবীয় এবং অন্তঃপরজীবীয়, যেটা হচ্ছে কি আমাদের শরীরের উপরে বসবাস করে, কি হয় উকুন হবে এবং গরুদের ক্ষেত্রে এঁটুলি হবে। এবং অন্তঃপরজীবী যেটা হচ্ছে মানুষ শরীরের ভিতরে বসবাস করে, কি হবে গোলকৃমি আর ফিতাকৃমি। মানবদেহে মিথজীবী পুষ্টির উদাহরণ কি না, মানুষের অন্ত্রে অর্থাৎ ক্ষুদ্রান্তে বসবাসকারী ইকোলাই, যেটার নাম হচ্ছে এসচেরেচিয়া কোলি, যা ভিটামিন B12 উৎপন্ন করে মানুষকে দেয়, বিনিময়ে মানুষ ওটাকে আশ্রয় দেয়। এবং স্যাঙ্গুইনিভোরি কাকে বলে, যেসব প্রাণী মেরুদণ্ডী প্রাণী দেহ থেকে রক্ত চুষে খায় তাদেরকে বলা হয় স্যাঙ্গুইনিভোরি। উদাহরণ কী হবে, কেঁচো। পরের যে কোশ্চেনটা রয়েছে, হলজৈক পুষ্টি কাকে বলে এবং এর পর্যায়গুলি লেখো। যে পুষ্টি প্রক্রিয়ায় জটিল খাদ্য গৃহীত হওয়ার পর সেটা কি হচ্ছে, উৎসেচকের সাহায্যে পাচিত হচ্ছে এবং পাচিত খাদ্য শোষিত এবং আত্তীকরণ হয়। আত্তীকরণ মানে কি, খাদ্যরসটা প্রোটোপ্লাজমের পার্ট হয়ে যাচ্ছে এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণের মাধ্যমে পুষ্টি সম্পূর্ণ হয়, তাকে বলা হয় হলজৈক পুষ্টি। এটা ভীষণ ইম্পর্টেন্ট, হলজৈক পুষ্টি কাকে বলে। এই হলজৈক পুষ্টিটা কীভাবে হয়, প্রথমে খাদ্য গ্রহণ হয়, তারপর পরিপাক বা পাচন হয়, তারপর শোষণ হয়, সেটা শোষণের পর আত্তীকরণ হয় এবং অবশেষে সেটা কি হয়ে যাচ্ছে, বহিষ্করণ হয়ে যাচ্ছে। পরে যে কোশ্চেনটা রয়েছে খাদ্য গ্রহণ, এই খাদ্য গ্রহণটা প্রক্রিয়াটা অতটা ইম্পর্টেন্ট। এই খাদ্য গ্রহণে কে কে সাহায্য করে, দাঁত ও জীব সাহায্য করে। পরিপাকে কি হয় না, পরিপাক প্রক্রিয়াটা কি হয়, জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয়, সেটা করতে কে সাহায্য করছে, মুখবিবর সাহায্য করছে, পাকস্থলী সাহায্য করছে এবং ক্ষুদ্রান্ত সাহায্য করছে। তার সঙ্গে সঙ্গে গ্রন্থিগুলো কী হবে, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় আসছে। লালা গ্রন্থি, যকৃৎ মানবদেহে কোথায় উপস্থিত থাকে সেগুলো পরে ডায়াগ্রামের মাধ্যমে আমরা প্রেজেন্টেশন করব। এবং শোষণ, সরল খাদ্যবস্তু
ক্ষুদ্রান্তের ভিলায়ে প্রবেশ করে এবং ক্ষুদ্রান্তের ভিল্লি শোষণে সাহায্য করে। ভীষণ ইম্পর্টেন্ট, মানে ক্ষুদ্রান্তের মধ্যে কে খাদ্যের শোষণ ঘটায়? ভিলাই। যদি বলে ভিলাই কি হবে না, ভিলাই হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে ক্ষুদ্রান্তের অন্তঃগাত্রে অবস্থিত আঙুলের মতো অভিক্ষেপ যা শোষণে মানে খাদ্যরস শোষণে সাহায্য করে, তাকে বলা হয় ভিলাই। ভিলাই কোথায় থাকে? ক্ষুদ্রান্তের মধ্যে। বাট অ্যালভিওলাই কোথায় থাকে? অ্যালভিওলাই হবে ফুসফুসের মধ্যে, অ্যালভিওলাই থাকে। ভীষণই কনফিউশন ভিলাই আর অ্যালভিওলাই। আত্তীকরণ কি হয় না, শোষিত খাদ্য প্রোটোপ্লাজমের অংশ হওয়াকে বলা হয় আত্তীকরণ। কোথায় মানে সাহায্যকারী অঙ্গ কি হবে না, কোষের প্রোটোপ্লাজম। এবং বহিষ্করণ, অপাচ্য খাদ্য মলরূপে দেহের বাইরে নির্গত হয়, এটাকে সাহায্য করে কি? মলাশয় ও পায়ু। এই যে ডায়াগ্রামটা রয়েছে হচ্ছে মানবদেহের পৌষ্টিকতন্ত্রের ছবি। প্রথম কি মুখগহ্বরের পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে কি গলবিল, এবং গলবিল থেকে পাকস্থলীতে যে খাদ্যটা আসে সেটা গ্রাসনালীর মাধ্যমে আসে, এবং খাদ্য যেখানে জমা থাকে সেটা হচ্ছে পাকস্থলী। এই পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করে? খাদ্যের মধ্যে থাকা বিভিন্ন রোগ জীবাণুকে ধ্বংস করে দেয়। এবং ডান দিকে কি থাকে? যকৃৎ থাকে বা লিভার থাকে। এই লিভারটা কি করে? একটা পিত্তরস ক্ষরণ করে। এই পিত্তরসটা কোথায় জমা থাকে? পিত্তথলিতে জমা থাকে। এই পিত্তরসটা কি হয়? পিত্তনালীর মাধ্যমে এটা এই যে ডির মতো অংশ এটাকে বলা হয় ডিওডিনাম, এবং এই ডিওডিনামের খাঁজে কি হয়? একটা মানে অগ্নাশয় থাকে। এই অগ্নাশয়ে মুক্ত হয় পিত্তরসটা, এবং ডিওডিনামের পরবর্তী যে অংশ এই যে চারদিকে আউটলেয়ার দেওয়া আছে এটাকে বলা হয় বৃহদন্ত্র। এবং এই বৃহদন্ত্রের মধ্যে আরও পেঁচানো যে অংশ, অর্থাৎ বৃহদন্ত্রের হচ্ছে প্রাচীরগুলো মানে চাওড়া বেশি হবে, বাট ক্ষুদ্রান্ত চাওড়া কিছুটা হলেও কম। এই ভিতরের অংশগুলোকে বলা হয় ক্ষুদ্রান্ত। এবং বৃহদন্ত্রের যে এক পাশে আছে অ্যাপেন্ডিক্স, এই অ্যাপেন্ডিক্সটা মানবদেহে থাকলে এর কোনো কার্য নেই, এটা নিষ্ক্রিয় একটা অঙ্গের উদাহরণ। বাট যারা হচ্ছে তৃণভোজী প্রাণী তাদের হচ্ছে এই অ্যাপেন্ডিক্সটা ইম্পর্টেন্ট। এবং বহিষ্করণের জন্য কি রয়েছে? মলাশয় ও পায়ুছিদ্র রয়েছে। এটা হচ্ছে মানবদের পৌষ্টিকতন্ত্রের ছবি। আমরা খাদ্যবস্তু স্বাদ গ্রহণ করে কি? খাদ্যবস্তু স্বাদ গ্রহণ করি জিহার সাহায্যে। এই জিহার বিভিন্ন পার্টে বিভিন্ন রকম স্বাদ অনুভব করে থাকি। জিভের যে সামনের দিক, সেই সামনের দিকে আমরা মিষ্টি স্বাদ অনুভব করি, এবং দুপাশের সাইডে আমরা অম্ল বা লবণাক্ত স্বাদ অনুভব করি, এবং জিভের পিছনের দিকে আমরা তিক্ত বা তেতা স্বাদ অনুভব করে থাকি। পরের যে কোশ্চেনটা রয়েছে, প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা কয়টি? না, প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা 32টি এবং শিশুদের দাঁতের সংখ্যা 20টি। এই দাঁতের চিত্র, প্রথম যে 4টা দাঁত আছে সেই 4টা দাঁতকে বলা ইনসাইজার, এবং পরের যে একটা করে দাঁত, একটা করে, এটা হচ্ছে নিচের চোয়াল বা উপরের চোয়াল, যে কোনো একটা চোয়ালকে আমরা কল্পনা করছি। তাহলে প্রথমে কি 4টা ইনসাইজার আছে, অর্থাৎ কৃন্তক। ইনসাইজার মানে কৃন্তক। তারপর এখানে একটা, এখানে দুটো, একটা একটা করে দুটা কি আছে? ক্যানাইন আছে। এই দিকে দুটা, এই দিকেও দুটা, যেটাকে বলা হয় প্রিমোলার, এবং অপোজিটে 3টাকে একত্রে বলা হয় মোলার। তাহলে ইনসাইজার, তারপর একটা ক্যানাইন, তারপর দুটা প্রিমোলার, এবং মোলার রয়েছে 3টা। তাহলে মোলার আলটিমেটলি টোটাল কত হবে? নিচের চোয়ালে 3টা 6টা, এবং উপরের চোয়ালে 6টা, তাহলে 12টা মোলার থাকবে। প্রিমোলার কতগুলো থাকবে? প্রিমোলার এই দিকে দুটা, এই দিকেও দুটা, অর্থাৎ নিচের মাড়িতে যদি 4টা হয় তাহলে উপর মাড়িয়ে নিয়ে 8টা হবে। আর ক্যানাইন কতগুলো হবে? এইদিকে একটা, এদিকে একটা, দুটা, টোটাল 4টা হবে। আর ইনসাইজার বা কৃন্তক কতগুলো হবে? নিচে 4টা, উপরে 4টা, আর টোটাল 8টা হবে। এই যে পৌষ্টিকতন্ত্র, এই পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে লেখা রয়েছে। পৌষ্টিক নালী ও পৌষ্টিক গ্রন্থি নিয়ে গঠিত। এই পৌষ্টিক নালী কী কী আছে? মুখগহ্বর হবে, গলবিল হবে, গ্রাসনালী হবে, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, মলাশয়, এগুলো হচ্ছে পৌষ্টিক নালীর ছবি। এবং পৌষ্টিক গ্রন্থি কী কী হবে? লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, পাক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি। এই লালা গ্রন্থিটা আবার 3 ভাগ: প্যারোটিড গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি, সাবম্যান্ডিবুলা এবং সাবলিঙ্গুয়াল হচ্ছে লালা গ্রন্থি প্রকারভেদ। এটা ভীষণই ইম্পর্টেন্ট। লালা গ্রন্থি কয় প্রকার ও কী কী? লালা গ্রন্থি হবে 3 প্রকার। একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, 2 হবে সাবম্যান্ডিবুলা, 3 হচ্ছে সাবলিঙ্গুয়াল। এই যে পৌষ্টিক নালী, এই পৌষ্টিক নালীর বিভিন্ন অংশের সংক্ষিপ্ত পরিচয়। প্রথমে আছে কি মুখগহ্বর।
এই মুখগহ্বর তালু দ্বারা বেষ্টিত। মুখছিদ্রের পরবর্তী প্রকোষ্ঠ, এই স্থানে দাঁত, জিহ্বা ও লালাগ্রন্থি থাকে এবং কাজ কী হবে, এই অংশে খাদ্য দাঁত ও জিহ্বার সাহায্যে ভালোভাবে পেশায় এবং লালারসের সঙ্গে মিশ্রিত হয়ে যায়। এই মুখগহ্বরে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয়। এটা ভীষণই ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক কোথায় শুরু হয়? মুখগহ্বরে শুরু হয়। আর লালারসে আমরা টায়ালিন পাবো, পরবর্তীকালে পড়বো এগুলো। মুখগহ্বরের লালারসে উপস্থিত টায়ালিন, যা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে, এগুলো পরবর্তীকালে আসছে। মুখগহ্বরের পরবর্তী যে অংশ আছে সেটা হচ্ছে গলবিল। এই গলবিলটা কী হয়, মুখগহ্বরের পরে প্রায় 12 থেকে 13 সেন্টিমিটারের মতো প্রশস্ত থাকে। কাজ কী হয়, গলবিল খাদ্যবস্তুকে মুখগহ্বর থেকে গ্রাসনালীতে পৌঁছে দেয়। গ্রাসনালী, গলবিলের পরবর্তীকালে যে নালীর মতো অংশ ছিল সেটাকে বলা হয় কি গ্রাসনালী। এই গ্রাসনালী হচ্ছে দৈর্ঘ্যে 25 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এর কাজ কি, গ্রাসনালীর ক্রমসংকোচনের প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যটা পাকস্থলীর দিকে নেমে যায়। অর্থাৎ এই যে গ্রাসনালী, এটা ঢেউয়ের মতো হতে থাকে। এই ঢেউটাকেই বলা হয় পেরিস্টলসিস মুভমেন্ট। এই পেরিস্টলসিস মুভমেন্টের জন্যই, মানে গ্রাসনালীটা সবসময় এইরকম বাঁকতে থাকে, ঢেউয়ের মতো বাঁকতে থাকার জন্য কি হয়, খাদ্যবস্তুটা গলবিল থেকে পাকস্থলীতে পৌঁছায়। এবং এই যে আন্দোলনটা হচ্ছে গ্রাসনালীতে, এটাকেই বলা হয় পেরিস্টলসিস মুভমেন্ট। তারপরে কি পাকস্থলী, পাকস্থলী কি গ্রাসনালীর পরবর্তী অংশ, কিছুটা জের মতো হয়। এই গ্রাসনালীতে কী হয়, প্রোটিন এবং অল্প পরিমাণ ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়। তাহলে মুখগহ্বরে কী জাতীয় খাদ্যের পরিপাক হয়? মুখগহ্বরে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক হয়। এবং পাকস্থলীর প আর প্রোটিনের প, তাহলে পাকস্থলীতে হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয়। তাছাড়াও অল্প পরিমাণে ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকও হয়। আচ্ছা, এক্সট্রা ইনফরমেশান, এইগুলা পাকস্থলীর 4টি অংশ, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, স্কিপ করা যেতেই পারে। গ্রাসনালী ও পাকস্থলীর সংযোগকে কী বলা হয়? ডিওডেনাম ও পাকস্থলীর সংযোগকে কী বলে? এইগুলা লেখা রয়েছে, চাইলে স্কিপ করা যেতেই পারে। পরের যে স্টেপটা রয়েছে ক্ষুদ্রান্ত। পাকস্থলীর পরবর্তীকালে সরু নলাকার অংশকে বলা হয় ডিওডেনাম। ক্ষুদ্রান্ত হচ্ছে 3টা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে ডিওডেনাম, 2 হচ্ছে জেজুনাম, আর হচ্ছে ইলিয়াম। এই ক্ষুদ্রান্ত 3টা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম। এই ক্ষুদ্রান্তে কী হয়, মুখগহ্বরে কী ছিল, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক। পাকস্থলীতে কী ছিল, মেনলি প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক। বাট ক্ষুদ্রান্তে 3 ধরনের খাদ্যের পরিপাক হচ্ছে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই 3 ধরনের খাদ্যের পাচন ও শোষণ হয়। কোথায় না, ক্ষুদ্রান্তে। এবং বৃহদন্ত্র কি, ক্ষুদ্রান্তের পরবর্তীকালে নলাকার অংশ, যা সিকাম, কোলন, মলাশয় ও পায়ুনালী দিয়ে গঠিত, তাকে বলা হয় বৃহদন্ত্র। এই বৃহদন্ত্রের কাজ কি, প্রধানত জল শোষণে সাহায্য করে। তাহলে ক্ষুদ্রান্ত কী কী অংশ নিয়ে গঠিত? ক্ষুদ্রান্ত ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম নিয়ে গঠিত। এবং বৃহদন্ত্র কী কী অংশ নিয়ে গঠিত? সিকাম, কোলন, মলাশয় এবং পায়ুনালী দ্বারা বৃহদন্ত্রটি গঠিত। এই যে ক্ষুদ্রান্ত ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই ক্ষুদ্রান্তের তাহলে কাজ কী হবে না, ক্ষুদ্রান্তে উপস্থিত উৎসেচকের সাহায্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করছে। ক্ষুদ্রান্তের আন্তরিক আবরণী কলায় উপস্থিতি কি, ভিলাই। ভিলাই কোথায় থেকে, খুবই ইম্পর্টেন্ট, কী হবে, ক্ষুদ্রান্তের আন্তরিক আবরণী কলায় উপস্থিত ভিলাই, যা কি করছে, খাদ্য শোষণে সাহায্য করতেছে। পরের যে কোশ্চেনগুলো রয়েছে, মানবদেহে পৌষ্টিক গ্রন্থির নাম, অবস্থান, সঙ্গে তাদের কাজ কি। প্রথম গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি। এই লালা গ্রন্থির কাজ কি হবে না, লালা গ্রন্থির কাজ হবে লালারসে উপস্থিত উৎসেচকের নাম কি, টায়ালিন। এটা থেকে কোশ্চেন থাকে, লালারসে উপস্থিত উৎসেচকের নাম কী হবে, টায়ালিন। এই টায়ালিন কী করে, শ্বেতসার বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে পরিপাক করতেছে। তাছাড়াও লালারসে উপস্থিত লাইসোজাইম, যা খাদ্যের মধ্যে থাকা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ভীষণই ইম্পর্টেন্ট। লালারসে কোন উৎসেচক থাকে, টায়ালিন থাকে। লালারসে কোন মানে কি বলবো, মানে কি থাকার জন্য ব্যাকটেরিয়া ধ্বংস হয়, লাইসোজাইম থাকার জন্য। পরের যে গ্রন্থিটার নাম হচ্ছে লিভার বা যকৃৎ। এই যকৃৎ কোথায় আছে, মধ্যচ্ছদার নিচে ডান দিকে অবস্থিত যকৃৎ। যকৃতের কাজ কি, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। যকৃৎ থেকে পিত্ত নির্গত হয়। পিত্ত মানে কি, বাইল। এই বাইল নির্গত হয়, যা ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাক ও শোষণে সাহায্য করে।
এবং যকৃতে কী থাকে, কুফার কোষ থাকে। এটা দিয়ে শর্ট কোশ্চেন আসে। কুফার কোষ কোথায় থাকে না, যকৃতে থাকে। কুফার কোষে কী হয়, রোগ জীবাণু, কুফার কোষ থাকার জন্য রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। পরের যে গ্রন্থিটা রয়েছে কি, অগ্নাশয়। এই অগ্নাশয় কোথায় রয়েছে, পাকস্থলীর নিচে ডিওডেনামের দুটি বাহুর মাঝখানে রয়েছে। আমরা যখন ডায়াগ্রাম এঁকেছিলাম সেই ডায়াগ্রামে দেওয়া ছিল অগ্নাশয়টি কোথায় রয়েছে। এই অগ্নাশয়ের কাজ কি, বহিত করা গ্রন্থি নিঃসৃত রস কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট জাতীয় পরিপাকে সাহায্য করে এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন নিঃসৃত হয়। ইনসুলিন কি করে, আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। অপরপক্ষে গ্লুকাগন কি হয়, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। এগুলো আলাদা ধরনের টপিক, বাট এখানে অত আর বলছি না। শুধু ইনসুলিন আর গ্লুকাগন নিঃসরণ করে কে, অন্তঃক্ষরা গ্রন্থি, অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি। পরের যে গ্রন্থিটা রয়েছে পাক গ্রন্থি। এই পাক গ্রন্থি কোথায় আছে, পাকস্থলীর মিউকাস স্তরে অবস্থিত। কাজ কি, পেপটিক কোষ নিঃসৃত পেপসিন যা প্রোটিনে পাচন ঘটায় এবং অক্সিনটিক কোষ থেকে লঘু HCl ক্ষরিত হয় যা খাদ্যের মধ্যে থাকা রোগ জীবাণুকে ধ্বংস করে। পরের যে কোশ্চেনটা আছে ভীষণ ইম্পর্টেন্ট, মানবদেহে কত জোড়া লালা গ্রন্থি রয়েছে, তাদের নাম ও অবস্থান। মানবদেহে 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে, প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। এই প্যারোটিড গ্রন্থি কোথায় রয়েছে, কর্ণমূলে অবস্থিত, অর্থাৎ কানের ঠিক নিচের দিকে করে অবস্থিত এই প্যারোটিড গ্রন্থি। সাবম্যান্ডিবুলার গ্রন্থি কোথায় আছে, চোয়ালের দুপাশে অবস্থিত সাবম্যান্ডিবুলার। এবং সাবলিঙ্গুয়াল কোথায় আছে, মুখগহ্বরের মেঝের মিউকাস পর্দার নিচে সাবলিঙ্গুয়াল গ্রন্থিটি অবস্থিত। তারপরে যে শর্ট কোশ্চেন আসবে, সবজেক্টে বড় লালা গ্রন্থির নাম কি, সবজেক্টে বড় লালা গ্রন্থির নাম হবে প্যারোটিড গ্রন্থি। এবং সবচেয়ে বড় পুষ্টি গ্রন্থির নাম কী হবে, সবজেক্টে বড় পুষ্টি গ্রন্থির নাম হবে যকৃৎ, যেটার ওজন প্রায় 1.2 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত হয়। এবং মানুষের দন্ত সংকেত কি, মানুষের দন্ত সংকেত 2/2, অর্থাৎ I ফর ইনসিজার, C ফর ক্যানাইন, PM মানে প্রিমোলার এবং মোলার হচ্ছে M, যেটা কি মানে একটি নিচের চোয়ালটাকে আবার দুভাগ করে দিয়েছে। দুভাগ করলে কি হয়, টোটাল ইনসাইজার কতগুলো আছে, 4টা আছে। 4টার মধ্যে যেহেতু একটা নিচের চোয়ালকে দুভাগ করে দিয়েছে, তাই ইনসাইজার 4টার বদলে 2টা লিখবো। ক্যানাইন টোটাল 2টা আছে, বাট একটা করে লিখবো। প্রিমোলার টোটাল 4টা আছে, 2 করে লিখবো। আর মোলার, যেটাকে 6টা, নিচের চোয়ালে 6টা আছে, 3 করে লিখবো। পরে যে কোশ্চেনটা রয়েছে, উৎসেচক বা এনজাইম কাকে বলে এবং উৎসেচকের শ্রেণী বিভাগ। উৎসেচক মেনলি কী হয়, প্রোটিন ধর্মী হয়। এটা দিয়ে MCQ দেয়, উৎসেচক প্রোটিন ধর্মী। তাহলে সংজ্ঞা কি, প্রোটিন ধর্মী যে জৈব অনুঘটক নির্দিষ্ট জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং নির্দিষ্ট সাবস্ট্রেট থেকে নির্দিষ্ট প্রোডাক্ট উৎপন্ন হয় এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, তাকে বলা হয় উৎসেচক। এখানে সাবস্ট্রেট মানে কি, উৎসেচকটা যেই বস্তুটার উপর ক্রিয়াশীল হবে সেটাকেই বলা হয় সাবস্ট্রেট। এটি 3 প্রকার, অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক, থার্ড হচ্ছে লাইপোলাইটিক। অ্যামাইলোলাইটিক উৎসেচক কাকে বলে, যে উৎসেচক কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে তাকে বলা হয় অ্যামাইলোলাইটিক উৎসেচক। উদাহরণ কী হবে, টায়ালিন, অ্যামাইলেজ, সুক্রোজ এবং মল্টেজ। এই নামগুলো মনে রাখতে হয়। অ্যামাইলোলাইটিকের উদাহরণ কী হবে, টায়ালিন, অ্যামাইলেজ, সুক্রেজ এবং মল্টেজ। এগুলো হচ্ছে অ্যামাইলোলাইটিকের এক্সাম্পল। আর প্রোটিওলাইটিকের এক্সাম্পল কী হবে না, পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন, প্রত্যেকের শেষে সিন আছে। তাহলে প্রোটিওলাইটিক উৎসেচক কাকে বলে, যে উৎসেচক প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে তাকে বলা হয় প্রোটিওলাইটিক উৎসেচক। উদাহরণ হবে পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন। লাইপোলাইটিক উৎসেচক কাকে বলে, যে উৎসেচক ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে তাকে বলা হয় লাইপোলাইটিক উৎসেচক। লাইপোলাইটিকের নাম অনুসারে উদাহরণটাও সেরকমই আছে, লাইপেজ হবে। পরের যে কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, লং কোশ্চেন আসার মতো। বিভিন্ন প্রকার পাচক উৎসেচকের নাম, উৎস এবং কোন ধরনের খাদ্যের উপর ক্রিয়া করে এবং পরিপাকলব্ধ পদার্থের নাম আমাদের লিখতে হবে। প্রথমে হচ্ছে কি, শর্করা ভঙ্গ উৎসেচক। তাহলে শর্করা ভঙ্গ উৎসেচক কী হবে না, টায়ালিন হবে, অ্যামাইলেজ হবে, মল্টেজ হবে, সুক্রেজ হবে আর ল্যাকটেজ হবে।
টায়ালিন কোথা থেকে নিঃসৃত হয়? লালাগ্রন্থি থেকে। অ্যামাইলেজ কোথা থেকে নিঃসৃত হয়? অগ্নাশয় থেকে। এইগুলো থাকবে। টায়ালিন কোথা থেকে নিঃসৃত হয়, অ্যামাইলেজ কোথা থেকে নিঃসৃত হয়, মল্টেজ কোথা থেকে উৎপন্ন হয়? না, লালাগ্রন্থি অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। সুক্রেজ কোথা থেকে নিঃসৃত হয়? আন্তরিক গ্রন্থি থেকে। ল্যাকটেজ কোথা থেকে উৎপন্ন হয়? আন্তরিক গ্রন্থি থেকে। টায়ালিন কার উপর ক্রিয়া করে? সিদ্ধ শ্বেতসারের উপর কাজ করে এবং কি উৎপন্ন করে? মল্টোজ তৈরি করে। এবং অ্যামাইলেজ কি করে? শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। এবং মল্টোজকে কি করে? গ্লুকোজে রূপান্তরিত করে। এবং সুক্রোজকে কিসে রূপান্তরিত করে? গ্লুকোজ ও ফ্রুক্টোজে রূপান্তরিত করে। এবং ল্যাকটেজকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে রূপান্তরিত করে। এই ছকটা ভীষণই ইম্পর্টেন্ট, টোটালটাই আমাদেরকে মনে রাখতে হবে। পরে রয়েছে কি? প্রোটিন ভঙ্গ উৎসেচক। প্রোটিন ভঙ্গ উৎসেচকের নাম কি? পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন এবং রেনিন। পেপসিন কোথা থেকে নিঃসৃত হয়? পাকগ্রন্থি থেকে। ট্রিপসিন নিঃসৃত হয় অগ্নাশয় থেকে। ইরেপসিন নিঃসৃত হয় আন্তরিক গ্রন্থি থেকে। এবং রেনিন নিঃসৃত হয় দুগ্ধ প্রোটিন থেকে। দুগ্ধ প্রোটিন মানে কি? কেজিন হবে। পেপসিন কার উপর কাজ করে? প্রোটিনের উপর কাজ করে। কি তৈরি করে? পেপটোনে পরিণত করে। এবং ট্রিপসিন পেপটোনের উপর কাজ করে পেপটাইড তৈরি করে। ইরেপসিন পেপটাইডের উপর কাজ করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এবং রেনিন কোথা থেকে উৎপন্ন হয়? পাকগ্রন্থি থেকে, যেটা কি হয়? দুগ্ধ প্রোটিনকে প্যারাকেসিনে তৈরি করে। এটা একটু মানে ইন্টারচেঞ্জ হবে। তারপর হচ্ছে কি? ফ্যাট ভঙ্গ উৎসেচক। ফ্যাট ভঙ্গ উৎসেচক একটা পাই, লাইপেজ কোথা থেকে নিঃসৃত হয়? পাকগ্রন্থি, অগ্নাশয় এবং আন্তরিক গ্রন্থি থেকে লাইপেজ নিঃসৃত হয়। কার উপর কাজ করে? ফ্যাটের উপর কাজ করে। এবং কি উৎপন্ন করে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল উৎপন্ন করে। পরে যে কোশ্চেন রয়েছে, বিশোষণ বা শোষণ কাকে বলে? যে পদ্ধতিতে পাচিত সরল খাদ্য উপাদান ক্ষুদ্রান্তের আন্তরিক এপিথেলিয়ামে অবস্থিত ভিলাই। এপিথেলিয়াম মানে কি? বাইরের স্তর। ক্ষুদ্রান্তের আন্তরিক এপিথেলিয়াম, এটা এপিথেলিয়ামটাকে বাদ দেওয়া যায়, এমনি লিখলেই হবে। ক্ষুদ্রান্তের আন্তরিক অবস্থিত ভিলাইয়ের মাধ্যমে রক্ত বা লসিকা প্রবাহে প্রবেশ করে তাকে বলা হয় শোষণ বা অ্যাবজর্পশান। তারপরে আত্তীকরণ, যেটা আগে আমি বলেছিলাম। আত্তীকরণ বা অ্যাসিমিলেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় শোষিত সরল খাদ্য কোষে প্রোটোপ্লাজমের অংশ হয় তাকে বলা হয় আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। পরে যে কোশ্চেনটা হচ্ছে কি? বিপাক কাকে বলে বা মেটাবলিজম কাকে বলে? জীবের প্রাণ ধারণের জন্য সজীব কোষের প্রোটোপ্লাজমের মধ্যে যে অবিরাম গঠনমূলক এবং ভাঙনমূলক রাসায়নিক পরিবর্তনগুলি ঘটে চলেছে তাকে বলা হয় বিপাক। গঠনমূলক মানে কি? নতুন পদার্থ সংশ্লেষ হবে। এবং ভাঙনমূলক মানে কি হয়? যেখানে কোনো একটা উৎপন্ন খাদ্যবস্তু জারিত হয়ে ভেঙে যাবে, সেটাকে বলা হয় ভাঙনমূলক। ভাঙনমূলক কী হবে? ভাঙনমূলকে কী হয়? ওজনটা কম হয়, অর্থাৎ কোষের ওজনটা কম হবে। এবং গঠনমূলকে কী হয়? কোষের ওজনটা বৃদ্ধি হয়। সেই রকম গঠনমূলক ও ভাঙনমূলক পরিবর্তন প্রতিনিয়ত ঘটে চলেছে। এটাকেই বলা হয় বিপাক বা মেটাবলিজম। এই বিপাককে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উপচিতি বিপাক, যেটাকে বলা হয় ক্যাটাবলিজম, এবং অপচিতি বিপাক, যেটাকে বলা হয় অ্যানাবলিজম। উপচিতি বিপাক কাকে বলে? না, উপচিতি বিপাকে যেহেতু জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, সেই জন্য উপচিতি বিপাকে হচ্ছে জীবদের কী বলো মানে উপচিতি একটা গঠনমূলক প্রক্রিয়া। আর অপচিতি বিপাকে কি হয়? যেহেতু জীবদের শুষ্ক ওজন কম পায়, শুষ্ক ওজন মানে কি? খুব অল্প পরিমাণে ওজন হ্রাস পায়, সেই জন্য অপচিতি বিপাক মানে কি? ভাঙনমূলক রাসায়নিক পরিবর্তন। তাহলে উপচিতি বিপাক কাকে বলে? যে গঠনমূলক বিপাক ক্রিয়ায় কোষের মধ্যে কোনো পদার্থ সংশ্লেষিত হওয়ায় জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলা হয় উপচিতি বিপাক, যেটাকে ইংলিশে বলা হয় অ্যানাবলিজম। আমি ভুল বলেছিলাম, উপচিতি বিপাক ক্যাটাবলিজম হবে না। উপচিতি বিপাককে বলা হয় অ্যানাবলিজম এবং অপচিতি বিপাককে বলা হয় ক্যাটাবলিজম। ভুল লিখেছি এটা। উপচিতি বিপাক কী হবে? উদাহরণ হবে উপচিতি বিপাকের উদাহরণ পুষ্টি এবং সালোক সংশ্লেষ। আর অপচিতি বিপাক কাকে বলে? যে ধ্বংসাত্মক বিপাক ক্রিয়ায় কোষের মধ্যে কোনো পদার্থ বিশিষ্ট হওয়ায় জীবদের শুষ্ক ওজন হ্রাস পায় তাকে বলা হয় অপচিতি বিপাক। এই অপচিতি বিপাককে বলা হয় ক্যাটাবলিজম। অপচিতি বিপাকের উদাহরণ কী হবে? শ্বসন এবং রেচন। বিপাকের তাৎপর্য কী?
খাদ্যের মধ্যে থাকা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটকে বিশিষ্ট করে শক্তির মুক্তি ঘটায়। তাছাড়া কি গুরুত্ব রয়েছে, বিপাকের ফলে গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তরিত হয় এবং গ্লাইকোজেনটা কোথায় সঞ্চিত হয়, যকৃৎ ও পেশিকোষে সঞ্চিত থাকে। এটাও খুব ইম্পর্টেন্ট। গ্লুকোজটা কিসে রূপান্তরিত হয়, গ্লাইকোজে রূপান্তরিত হয় এবং গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে, যকৃৎ ও পেশিকোষে সঞ্চিত থাকে। পরে যে কোশ্চেনটা রয়েছে, সুষম খাদ্য কাকে বলে, উদাহরণ সুষম খাদ্যের উদাহরণ কী হবে, মাতৃদুগ্ধ, অর্থাৎ যে খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট যথোপযুক্ত পরিমাণে থাকে সেই সকল খাদ্যকে বলা হয় সুষম খাদ্য। তারপরে কোশ্চেনটা ভীষণই ইম্পর্টেন্ট, অর্থাৎ মৌল বিপাকীয় হার বা বিএমআর কাকে বলে। বিএমআর ফুল ফর্ম কি, বেসাল মেটাবলিক রেট। এটা কি, একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি হালকা খাদ্য গ্রহণের পর 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় এবং আরামদায়ক পরিবেশে কমফোর্ট পরিবেশে দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কার্যসমূহ পরিচালনার জন্য দেহের যে ন্যূনতম শক্তি লাগে তাকে বলা হয় বিএমআর। অর্থাৎ একজন ব্যক্তি একদম ফ্রেশ ওয়েদারে থাকবে এবং কোনো পরিশ্রম করবেনি, একদম রেস্ট আসবে। এই রেস্টে থাকলে কী হয়, সে যেহেতু রয়েছে, বেঁচে থাকার জন্য কি তার শারীরবৃত্তীয় বিভিন্ন কাজ করতে হচ্ছে, সেই শারীরবৃত্তীয় কাজ করার জন্য যে শক্তিটা লাগে সেটাকেই বলা হয় বিএমআর। তাহলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষদের এবং মহিলার বিএমআর কত পরিমাণ শক্তির প্রয়োজন হয়? পুরুষদের ক্ষেত্রে সেই শক্তির পরিমাণ হচ্ছে 1728 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয় এবং মহিলাদের ক্ষেত্রে কিছুটা কম 1650 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। পরের যে কোশ্চেনটা রয়েছে, মানবদের বিপাকজনিত গলযোগের নাম কি? অর্থাৎ বিপাকে যদি সমস্যা দেখা যায় তাহলে কী কী রোগ হতে পারে? ওবেসিটি হতে পারে, অর্থাৎ পেটের সাইজ একটু বড়ো হয়ে যাওয়াটাকে বলা হয় ওবেসিটি বলা হয়। আর্থারাইটিস অর্থাৎ হাড়ের সমস্যা দেখা যেতে পারে এবং উচ্চ রক্তচাপ দেখা যেতে পারে এবং লিভার সিরোসিস হতে পারে। ক্রিটিনিজম কাকে বলে না, ক্রিটিনিজম মেনলি থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে ক্রিটিনিজম রোগটা হয়। পরের যে শর্ট কোশ্চেন রয়েছে কি, রক্তে শর্করা বা গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত না, 100 সিসি রক্তে 80 থেকে 120 মিলিগ্রাম পর্যন্ত শর্করা রয়েছে। আজকের ক্লাসটা এতটাই ছিল। পরবর্তী যে পার্টটা রয়েছে অর্থাৎ সংবহন ও রেচন, এটা পরবর্তী পার্ট 2তে আমরা আলোচনা করব। আফটার অল যারা ক্লাসের শেষ পর্যন্ত ছিল সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।